আচ্ছা, আমরা হচ্ছে মোড অফ ডেথ এইখানে ছিলাম। মোড অফ ডেথে আমরা কি জানলাম যে এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল স্টেট, যেই অবস্থা আপনার ডেথের সময় এক্সিস্ট করছিল। তাহলে এটাকে আমরা ভাগ করি। ফ্রেঞ্চ অ্যানাটমিস বিচার্ট এটাকে আপনারা ভাগ করেছে যে কোমা, নয় সিনকোপ, নয় অ্যাসফাক্সিয়া। এই কোমা জিনিসটা হচ্ছে আপনার যদি ফেলিয়ার অফ ফাংশন অফ নার্ভাস সিস্টেম বা ব্রেইন হয় সেই ক্ষেত্রে আপনার কোমা হবে। সিনকোপ বলতে আপনার সার্কুলেটরি সিস্টেম বা হার্ট যদি ফেলিয়ার হয় সেই ক্ষেত্রে হবে। আর আলটিমেটলি আপনার যদি রেসপিরেটরি সিস্টেম বা হচ্ছে লাং এটা ফেলিয়ার হয় সেটাকে আমরা অ্যাসফাক্সিয়া বলি। এই তিনটাই হচ্ছে আমরা কি পড়েছিলাম যে তিনটা ভাইটাল সিস্টেম অফ বডি থাকে আপনার, যেটাকে আমরা যেটা আপনার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা সোমাটিক ডেথ বলতাম, যেটাকে আমরা বলি বিশপস ট্রাইপড অফ লাইফ। এটার আন্ডারে এই ভাগটা আসলে করেছেন বিচার্স। এবং এখানে এই কোমা এবং সিনকোপ যেটা দেখছেন, এই কোমা সিনকোপ অ্যাসফাক্সিয়া এটা কিন্তু যেটা ক্লিনিক্যালি আমরা ইউজ করি কোমা সিনকোপ অ্যাসফাক্সিয়া, সেম কাছাকাছি বলতে পারেন, কিন্তু একদম সেম না, কারণ এটা কি মোড অফ ডেথ হিসেবে আমরা ইউজ করছি। পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হচ্ছে আপনার কোমা একটা ডিজিজ হিসেবে আসে, সিনকোপটা একটা সাইন সিমটম হিসেবে আসে, মেইনলি সিমটম হিসেবে আসে। পেশেন্ট বলবে যে আমি হচ্ছে অজ্ঞান হয়ে যাই, দেখা যায় যে আমি সকালবেলা দাঁড়িয়ে আছি, কাজ করছি, এই সময় অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। এটা হচ্ছে সিনকোপ ক্লিনিক্যালি আমরা যেটা বুঝি। অ্যাসফাক্সিয়া এরকম আপনার হচ্ছে দীর্ঘক্ষণ বা পারসিস্টেন্টলি যদি একজন ব্যক্তি আপনার কি বলে, যদি অক্সিজেন সাপ্লাই কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাসফাক্সিয়া বলবে। এই জিনিসটা হচ্ছে আপনার যখন ক্লিনিক্যালি ইউজ করবো, বাট এটা আমরা কি হিসেবে ইউজ করছি যে ফেলিয়ার হিসেবে, ফেলিয়ার অফ ফাংশন অফ দ্য সিস্টেমস। তিনটা সিস্টেমে ফেলিয়ারে আমরা যখন ভাগ করে বলছি তখন সেটা কিন্তু মোড অফ ডেথ আকারে কাউন্ট হবে। এবং এই দেখেন কোমার কি কি কজ আছে আপনারা একটু দেখে নিন। বিভিন্ন ড্রাগ যেমন ওপিয়াম, অ্যালকোহল, অ্যানাস্থেটিক। ওপিয়াম আপনার হচ্ছে ব্যথা কমায়, যেমন মরফিন। এরা হচ্ছে আপনার ব্রেনকে সাপ্রেস করে দিবে, কমায় চলে যাবে। মানে আপনার কথা এক কথায় যদি বলি তাহলে আপনার যে নার্ভাস সিস্টেম ফেলিয়ার হয়ে যাবে। তারপরে আপনার কম্প্রেশন অফ ব্রেইন, যদি হচ্ছে কোনো ব্লাড ইফিউশন, তারপরে অ্যাবসেস আর নিওপ্লাজম ব্রেইনকে কম্প্রেস করে, এইসব কজগুলো একটু দেখে নিন, বেশি ইম্পর্টেন্ট কিছু না। এখান থেকে সিনকোপের একটা ইম্পর্টেন্ট আছে। দেখেন সিনকোপের আপনার এই যে ক্লিনিক্যালি আমরা বলেছিলাম যে কি বলেছিলাম যে ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস ডিউ টু রিডিউস সেরেব্রাল পারফিউশন। আপনার যখন সার্কুলেটরি ফেলিয়ার হচ্ছে তখন আপনার ব্রেনেও তখন সাপ্লাইটা কমে যাবে আলটিমেটলি। এই যে সাপ্লাইটা যখন কমে গেল তখন হচ্ছে আপনি লস অফ কনসিয়াসনেস হচ্ছে, লস অফ কনসিয়াসনেসটাকে ক্লিনিক্যালি আমরা সিনকোপ বলছি। বাট যখন মোড অফ ডেথ আকারে বলবো তখন বোঝার চেষ্টা করেন, তখন আমরা সেটাকে সিনকোপ হিসেবে যখন বলি মানে হচ্ছে ফেলিয়ার অফ সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে? দেখেন এটা একটা মেইন কজের মধ্যে, কজ এগুলো আপনার বেশি পড়ার দরকার নেই। এগুলো কজের মধ্যে হচ্ছে ভ্যাগাল ইনহিবিশন, এইটা পড়বেন, এটা লাগবে। যে ভ্যাগাল ইনহিবিশন দেখেন এর অনেকগুলো সিনোনিম আছে। দেখেন রিফ্লেক্স কার্ডিয়াক ইনহিবিশন, তারপরে হচ্ছে নিউরোজেনিক শক, এগুলো আমি পরে আসছি। আগে মেকানিজমটা দেখেন। ভ্যাগাল ইনহিবিশন, ভ্যাগাল নামে ভ্যাগাস নার্ভ আছে। ভ্যাগাস নার্ভ আপনার হার্টটাকে যখন ইনহিবিট করে ফেলবে, মানে একদম কার্ডিয়াক অ্যারেস্ট স্টেটে পৌঁছে যাবে, তখন সেটাকে আমরা ভ্যাগাল ইনহিবিশন বলি। নর্মাল একটা পেশেন্টের দেখেন কি হয়, নর্মাল পেশেন্টের যদি কোনো প্রেশার বেড়ে যায়, ধরেন যে একটা প্রেশার বেড়ে গেলো, এটা আমি হচ্ছে ভ্যাগাল ইনহিবিশনের মেকানিজম। আগে নর্মালটা বুঝে দেখেন, প্রেশার যদি বেড়ে যায় তখন ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেট হবে। আমরা জানি এটা হচ্ছে ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স বলা হয়। +-1 এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে প্রেশার বেড়ে গেল +1 mg মার্কারি। তখন হচ্ছে ক্যারোটিড সাইনাস থেকে, এই দেখেন এই ছবিটা দেখেন, আর্চ অফ অ্যাওর্টা আর হচ্ছে ক্যারোটিড সাইনাস, এই জায়গায় থাকে আপনার হচ্ছে ব্যারো রিসেপ্টরগুলো। সেটা গ্লাসোফরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে চলে যাবে হচ্ছে ব্রেইনে। ব্রেইনের আপনার মেডুলাতে থাকে হচ্ছে সার্কুলেটরি যে সেন্টার বা কার্ডিয়াক সেন্টার, সে তখন প্যারাসিম্পেথেটিক ভ্যাগাস নার্ভের মাধ্যমে, এই যে ভ্যাগাস নার্ভের মাধ্যমে, এটা না, এটা হচ্ছে তো সিম্প্যাথেটিক ভ্যাগাস নার্ভটা, এই যে ভ্যাগাস নার্ভের মাধ্যমে হার্টে চলে যাবে। হার্টে গিয়ে আপনার হার্ট রেট কমিয়ে দিবে, কারণ প্রেশার বেড়ে গেছিলো, হার্ট রেট কমালে প্রেশারটা কমবে। এটা হচ্ছে নর্মাল ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ব্যক্তি থাকে দেখেন হাইপার সেন্সিটিভ ব্যক্তি থাকে, যাদের এই যে ভ্যাগাস নার্ভের অ্যাক্টিভিটিটা একটু বেশি পরিমাণে হয়ে যায়, এবং এত বেশি হয়ে যায় যে হার্টটাকে আলটিমেটলি বন্ধ করে দিতে পারে। প্রেশার মানে হার্ট রেট কমাতে কমাতে জিরোতে নিয়ে গেল, এরকম একটা অবস্থা। দেখেন এক্সটার্নাল প্রেশার পড়লো বাইরের থেকে ব্যারো রিসেপ্টরের উপর, অনেক ভাই পড়তে পারে। কেউ আপনাকে ঘুষি মেরেছে গলার এখানে, এখানে ক্যারোটিড সাইনাস থাকে, তার কারণে হতে পারে। কেউ একদম থাপ্পড় মেরেছে, ভ্যাগাস নার্ভ তো আপনার জানেন যে বিভিন্ন জায়গায় থাকে, আপনার ল্যারিংসে থাকে, ল্যারিংসে কোনো ফুড খাবারের পার্টিকেল এসে আটকে গেল, তার কারণেও হতে পারে। মানে অনেক জায়গায় যেখানে যেখানে আপনার ভ্যাগাস নার্ভের সাপ্লাই থাকবে সেখানে সেখানে এই জিনিসটা অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। আচ্ছা,
তাহলে এই দেখেন কি বলছে, যখন একটা প্রেশার এক্সটার্নালি আসলো, ভ্যারো রিসেপ্টর অ্যাক্টিভেট হলো ক্যারোটিড সাইনাস থেকে, সেটা আপনার ব্রেনে যাবে, গিয়ে প্যারাসিম্পেথেটিক নার্ভ অ্যাক্টিভিটি স্টিমুলেট করবে, আলটিমেটলি ভ্যাসো ডাইলেশন করবে, যার কারণে আপনার হচ্ছে প্রেশার কমে, এবং হার্টকে দেখেন কি করছে, হার্টকে একদম হার্ট রেট কমিয়ে ইনহিবিশন বা অ্যারেস্ট করে দিচ্ছে। এর কারণে আপনার হার্ট রেট কমে ব্লাড প্রেশার ফল হবে, তারপর সার্কুলেটরি ফেলিয়ার হবে, তার মানে আমরা কি জানি, শকে চলে যাবে পেশেন্ট, SHOC, এর কারণে ডেথ হবে। এবং এর ফলস্বরূপ কিন্তু আপনার ব্লাড সাপ্লাই ব্রেইনেও কমে যাচ্ছে, তার কারণে আপনি লস অফ কনসিয়াসনেস করবেন, যেটা আমরা ক্লিনিক্যালি সিনকোপ বলি। সিনকোপ, এই সিনকোপের মোড অফ ডেথ, এইটাকে আমরা কি বলছি, ফরেনসিক মেডিসিনের সিনকোপ, আর এটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের সিনকোপ। ঠিক আছে, এইখানে একটু পার্থক্যটা। আচ্ছা, সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস, কিন্তু আপনার বলার ক্ষেত্রে পার্থক্য। এখন কজের মধ্যে কি কি আছে, অ্যাক্সিডেন্টাল কজ, যেমন আমরা অনেক জায়গায় শুনি যে থাপ্পড় মেরেছিল একজন কাউকে অ্যাগ্রেসিভলি, তখন তার কারণে একজন মারা যেতে পারে, যেমন টিচার স্ল্যাপড স্টুডেন্ট, তার কারণে স্টুডেন্ট মারা গিয়েছে, কারণ ভ্যাগাস নার্ভ স্টিমুলেট হয়ে গিয়েছিল। আপনার গলায় কোনো প্রেশার পড়লে হতে পারে, যেমন দেখেন আপনার মেকানিক্যাল অ্যাসফেক্সিয়া, অ্যাসফেক্সিয়া যেমন আপনার থ্রটলিং, গলায় কেউ হচ্ছে হাত দিয়ে চাপ দিল, মানে এটা হচ্ছে গলা চাপ দিয়ে ধরে মারতে চায় যদি কেউ, সেই ক্ষেত্রে থ্রটলিং বলি আমরা। হ্যাঙ্গিং তো চেনেনি। স্ট্র্যাঙ্গুলেশন, পিছন থেকে কেউ গলাতে টান ধরে রাখলো দড়িতে, স্ট্র্যাঙ্গুলেশন। ক্যাফে করোনারি, যেটা বলেছিলাম যে খাবার, ফুড বোলাস, ল্যারিংসে এসে ইম্প্যাক্টেশন হলো, ক্যাফে করোনারি বলি এটা আমরাকে। মাগিং, কেউ চোখ হোল্ড নিল, আপনার এই যে এলবো জয়েন্টটা দিয়ে কেউ গলা আটকে ধরলো, এটাকে বলে চোকিং বা হচ্ছে মাগিং, এটা। তারপরে হাইড্রোকিউশন কি, আপনি শীতের সকালবেলা যদি পুকুরে কেউ গোসল করতে নামলো, তখন হচ্ছে আপনার কানের মধ্যে মুখের মধ্যে পানি যদি ঢুকে যায়, এবং ঠান্ডা পানিটা স্টিমুলেট করে দিবে আপনার ভ্যাগাস নার্ভকে, আলটিমেটলি এভাবে হার্ট বন্ধ হয়ে যেতে পারে। তারপরে দেখেন কোনো ব্লো ইন ল্যারিংস হলো, এটা আমরা বলেছি যে পেটে ফুটবল খেলার সময় দেখা যায় যে পেটে বল লেগে মারা যেতে পারে। তারপরে হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট ইনসারশন করলো ব্রোঙ্কাস, ইউটেরাস, সার্ভিক্সে, মানে ব্রোঙ্কোস্কোপি, ল্যারিঙ্গোস্কোপি, এসব। তারপর দেখেন ইমোশনাল ফ্যাক্টর, কোনো এক্সেসিভ ইমোশন, যেমন হচ্ছে ফেয়ার, মানে কোনো বেশি সুখের সংবাদ শুনলে হতে পারে, আবার অনেক বেশি দুঃখের সংবাদ, কোনো বেশি ভয়ে ভয়ে মারা গিয়েছে, এরকম হতে পারে। তবে সিচুয়েশনাল, ডেফিকেশন, মিকচুরেশন, পারচুরেশন, এইসব ক্ষেত্রে ভালসালভা ম্যানুভারটা হয়, আমরা এটা ফিজিওলজিতে পড়েছি, যে ভালসালভা ম্যানুভারটা হচ্ছে আপনার ভোকাল ফোল্ড বন্ধ রাখা অবস্থায় যদি আমি এক্সহেল করতে চাই, তখন আপনার ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যাবে, এর কারণে তো আমরা হচ্ছে ডেফিকেশন, মিকচুরেশন করতে পারি। তার ফলে কিন্তু আপনার হাইপার সেন্সিটিভ পার্সনদের এই ভ্যাগাস নার্ভ স্টিমুলেট হয়ে আলটিমেটলি ডেথ হতে পারে। এই জিনিসটা মোটামুটি কনসেপ্টটা বুঝলে হবে। এখন সিনোনিমগুলো তাহলে একটু দেখে আসি, যে ভ্যাগাল ইনহিবিশন, ভ্যাগাস নার্ভ আপনার হার্টকে ইনহিবিশন হচ্ছে। রিফ্লেক্স কার্ডিয়াক ইনহিবিশন, একটা রিফ্লেক্স কারণে কার্ডিয়াক ইনহিবিশন হচ্ছে, সেই রিফ্লেক্স কি, ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স। এরকম ভ্যাসো ভ্যাগাল সিনকোপ, ভেসেল থেকে ভ্যাগাস, ভ্যাগাস আপনার ভেসেলের হচ্ছে, এর কারণে আপনার সিনকোপ হচ্ছে, মানে লস অফ কনসিয়াসনেস হচ্ছে ক্লিনিক্যালি। ঠিক আছে, তারপর নিউরোজেনিক শক, নার্ভাস সিস্টেমের কারণে সার্কুলেটরি ফেলিয়ার হচ্ছে, নিউরোকার্ডিওজেনিক সিনকোপ, এইভাবে আপনারা একটু নামগুলো দেখে নিন। এরপরে আমরা ম্যানার অফ ডেথ বলেছিলাম কি, ন্যাচারাল হতে পারে, আনন্যাচারাল হতে পারে। এই ন্যাচারাল আনন্যাচারাল আমরা হচ্ছে মেডিকো লিগাল ক্লাসিফিকেশনে পড়ে ফেলেছি, এবং দেখেন ম্যানার অফ ডেথটা সাধারণত ডেভেলপড কান্ট্রিতে ইউজ করা হয় না, বাট ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স ইন WHO বলেছে যে এটা আমরা ম্যানার অফ ডেথটাও লিখে দিব, ম্যানার অফ ডেথ। ঠিক আছে, এরপরে দেখেন মেকানিজম ডেথ, এটা বেশি ইম্পর্টেন্ট কিছুই না, এটা হচ্ছে আপনার একদম মলিকুলার লেভেলে যে চেঞ্জটা হবে মৃত্যুর সময়, সেটাই হচ্ছে মেকানিজম অফ ডেথ। যেমন শকে কি হচ্ছে, পেশেন্ট হচ্ছে ব্লাড ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, আলটিমেটলি ডেথ হচ্ছে সেলগুলোর। সেল ডেথ হলো মানে হচ্ছে একটা অর্গান আলটিমেটলি ডেথ হবে, মানে পেশেন্টটা মারা যাবে। দেখুন মেটাবলিক অ্যাসিডোসিস, আপনার প্রোটনের পরিমাণ বেড়ে গেছে, H+ আয়ন বেড়ে গেছে, তবে বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কি অ্যালকালোসিস। এই কথাগুলো হচ্ছে আপনার মেকানিজম অফ ডেথ, এটা একদমই আনইম্পর্টেন্ট। এরপর আসি আলটিমেটলি কজ অফ ডেথ। কজ অফ ডেথ হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে আপনাকে কেউ ব্লান্ট ট্রমা করলো, মাথায় বাড়ি মারলো রড দিয়ে, এর ফলে যে মৃত্যুটা হবে সেটাই হচ্ছে আপনার যে কারণটা, যে মৃত্যুর কারণ, এটাই হচ্ছে আপনার কজ অফ ডেথ। যদি আমি বলি ন্যাচারাল কজ, মানে ধরেন যে ডায়াবেটিস ছিল, তার কারণে ডায়াবেটিস থাকার কারণে দীর্ঘদিন থাকার কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে, MI হয়েছে, মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, আলটিমেটলি পেশেন্টটা মারা গিয়েছে, এটা হবে হচ্ছে তাহলে তার কজ অফ ডেথ কি, MI। এবং তার সাথে আমরা ডায়াবেটিস মিলিটাসটাও লিখে দিব, কারণ ওর কারণেই কিন্তু MI হয়েছে। এভাবে এগুলো কজ, বেশি ইম্পর্টেন্ট কিছু লাগে না, এগুলো দেখেন দরকার নেই। এখন দেখেন ডেথ সার্টিফিকেট জিনিসটা কি, এটা হচ্ছে আমরা পেশেন্ট যখন মৃত্যুবরণ করবে তখন আমরা হসপিটাল থেকে যে সার্টিফিকেটটা দিব সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। এবং আরেকটা জিনিস দেখবেন, ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মৃত্যু নিবন্ধন সনদ, একটা হচ্ছে মৃত্যু সনদ আর একটা মৃত্যু নিবন্ধন সনদ। এটা হচ্ছে আমি যখন এই সার্টিফিকেটটা নিবা, যখন আমি ডেথ সার্টিফিকেটটা নিব, নিয়ে আমার একটা নিবন্ধন করতে হবে যে গভর্নমেন্টের আন্ডারে
গভর্নমেন্টের আন্ডারে যেইটা আমরা নিবন্ধন করলাম যে ওনার মৃত্যু হয়েছে এবং আমরা একটা নিবন্ধন করে রেখে দিলাম, সেটাই হবে হচ্ছে মৃত্যু নিবন্ধন সনদ বা ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা দেয় গভর্নমেন্ট আর এটা দেয় হচ্ছে হসপিটাল, ঠিক আছে। কিন্তু এই প্রিফর্মা দুটোই হচ্ছে আপনার, এই যে প্রিফর্মা মানে হচ্ছে আপনার যে ফর্মটা ফিল আপ করার জন্য একদম এই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ থেকে কিন্তু দেওয়া। এই ফর্মটা দেখেন এখানে মেবি কোডটা দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে না কোড। এই আমাদের ফর্মের বিভিন্ন কোড থাকে যে কোন ফর্মের এটা দিয়ে রাখা থাকবে, তার আন্ডারে আমরা এটা লিখে জমা দিব। দেখেন কি কি থাকে একটা ডেথ সার্টিফিকেটে, এটা আমাদের লাগবে যে আপনারা একটু দেখেন রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন কবে করলাম, ডেথ রেজিস্ট্রেশন নং, একটা হসপিটালের কত নাম্বার ডেথ এরকম রেজিস্ট্রেশন থাকে ওটা লিখে রাখা হয়। তারপরে নেম, ডেট অফ বার্থ, ডেট অফ ডেথ, প্লেস অফ ডেথ। এই দেখেন ওয়ার্ড নং 6 এখানে লেখা আছে। কজ অফ ডেথ, এই যে সেই কজ অফ ডেথটা কিন্তু এখানে লেখা হয়েছে, যেমন হার্ট অ্যাটাক। এবং আমরা জানি ডব্লিউএইচও বলেছে যে, ডব্লিউএইচও কি বলেছে যে তার সাথে আমরা ম্যানারটাও লিখতে পারি। হার্ট অ্যাটাক এটা কি ন্যাচারাল কজ, ন্যাচারাল কজ, ঠিক আছে। ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম যদি থাকে, আর পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া থাকবে, এইভাবেই আসলে লেখা থাকে, এটাই বলা হয়েছে এখানে। এবং ডেথ সার্টিফিকেট কে কে দিতে পারবেন? ডেথ সার্টিফিকেট দিতে পারবে একজন কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দিতে পারবে। আর এখান থেকে আর বেশি কিছু জানার দরকার নেই, আপনারা জাস্ট পড়ে নেবেন। এরপরে দেখেন আনইম্পর্টেন্ট দুটো টপিক। আনইম্পর্টেন্ট কেন বলছি, কারণ এটা আসলে একদমই পরীক্ষায় কাউকে কি ধরে না, টপিকটা আছে তাই একটু দেখাবো। এই দেখেন ডেথ ইন কাস্টডি, দুটো জিনিস পড়বো আমরা, ডেথ ইন কাস্টডি আর একটা পড়বো ডেথ কজড বাই অ্যানাস্থেশিয়া। এই যে অ্যানাস্থেটিক এন্ড অপারেটিভ ডেথ, অ্যানাস্থেটিক ডেথটা আমরা মেইনলি লাগবে এখানে। কি কি কারণ, শুধু কারণটুকু লাগবে যে ডেথ যখন আপনার কাস্টোডিয়াল ডিটেনশনে নিয়ে যাবে, মানে পুলিশ ধরে নিয়ে গেছে কোনো পুলিশ সেলে রেখেছে অথবা প্রিজনে নিয়ে আটকা রেখেছে, সেই অবস্থায় যদি কারণ মৃত্যু হয় সেটাই আমরা হচ্ছে ডেথ ইন কাস্টডি বলবো। সেটা কিভাবে কিভাবে হতে পারে? এক হচ্ছে অ্যারেস্টের সময় যদি মৃত্যু হয় কারোর, কারোর অ্যারেস্টের সময় মৃত্যু হতে পারে। তারপরে হক টাইং কি, এটা হচ্ছে আপনার পিছন থেকে, দেখেন পিছন থেকে প্রোন পজিশনে নিয়ে তার রিস্ট এবং অ্যাঙ্কেলের পিছনে গিয়ে আপনার চাপ দিবে, প্রেশার দিবে, এটা হচ্ছে হক টাইং একটু আপনার দেখে নিন, সার্চ দিয়ে নিন ইন্টারনেটে, হক টাইংটা দেখতে বুঝতে পারেন। সেই অবস্থায় মরতে পারে, অথবা চোখ অথবা ক্যারোটিড হোল্ডের সময় আপনার গলা ধরে চোকিং করে, আমরা কি বলছিলাম অ্যাঙ্কেল জয়েন্ট দিক চোকিং করতে পারে, অথবা ক্যারোটিড হোল্ড, এই সব কারণে মরতে পারে। এবং তার মধ্যেই দেখেন ট্রমাটিক অ্যাসফাক্সিয়া হতে পারে, যদি অ্যারেস্টের সময় যদি প্রেশার দেয় গায়ের উপর, তখন ট্রমাটিক অ্যাসফাক্সিয়া হতে পারে। তারপরে দেখেন স্ট্রাগল, ব্লান্ট ইনজুরি, আপনাকে অ্যারেস্টের সময় যদি মারে কেউ কাউকে, পুলিশ যদি মারে, সেই ক্ষেত্রে হেড ইনজুরি হতে পারে, মাথায় যদি বাড়ি লাগে, এইসব কজ দেখে নিন। এই জাস্ট হচ্ছে দাগানো আছে, একটু দেখে নিন, দেখলেই হবে, অত ইম্পর্টেন্ট কিছু না। আর হচ্ছে অ্যানাস্থেটিক ডেথ, দেখেন এখানে দুটো ভাগে ভাগ করা হয় অ্যানাস্থেটিক ডেথ। একটা হচ্ছে যখন অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান অ্যানাস্থেটিক, কিন্তু অ্যানাস্থেটিক দেওয়া হচ্ছে কিন্তু অ্যানাস্থেটিক ডিরেক্ট কজ না ডেথের, সেটা হচ্ছে একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে অ্যানাস্থেটিক দেওয়া হচ্ছে এবং সেটাই তার কজ, ডিরেক্ট কজ। অ্যানাস্থেটিক ডিরেক্ট কজে হতে পারে। ইনডিরেক্ট কজটা কি, যদি তার ইনজুরি বা ডেথটা থাকে এবং সেটা ভাবেন যে আপনার একটা সিভিয়ার কজ, আপনার অপারেশন করতে আসছেন সিভিয়ার একটা কজে, ধরেন যে হার্ট টের আপনার রিং পড়বে, ভালভের রিং পড়াবে, বা হচ্ছে আপনার যে করোনারি আর্টারি ব্লক হয়ে গেছে ওখানে রিং পড়াবে, সেই ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি অ্যানাস্থেটিক দেওয়ার সময় এমআই হয়ে গেল, সেইটা হতে পারে। তারপরে আরেকটা কথা বলা আছে দেখেন 2 নম্বরে, যে সিরিয়াস ডিসঅর্ডার, পেশেন্ট সাফারিং ফ্রম সিরিয়াস ডিসঅর্ডার যদি থাকে, সার্জারি যেটা করা আসছেন তার কারণে মৃত্যুবরণ করেছেন এখানে বলছে, আর বলছে যে আরও কোনো সিরিয়াস ডিসঅর্ডারে ছিল সেই সময় তার সেটা দেখা গেল হ্যাস্টেন হয়ে গেছে, মানে সেটা হচ্ছে ফ্যাসিলিটেট হয়ে গেছে এই অ্যানাস্থেসিয়া দেওয়ার কারণে, সেটা হতে পারে। তারপরে বলা আছে যে আনডায়াগনোসড কোনো লেশন থাকতে পারে, যেমন করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা বললাম যে থাকতে পারে, সেটাও হতে পারে, উনি মৃত্যুবরণ করতে পারেন। তারপরে হচ্ছে সার্জিক্যাল শকের কারণে মরতে পারেন, যেটা হচ্ছে আমরা নিউরোলজিক্যাল শক। আর সার্জিক্যাল কোনো অ্যাক্সিডেন্ট, যেমন ড্যামেজ টু এ লার্জ ব্লাড ভেসেল, আপনার অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় লার্জ কোনো ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয় বা অ্যানিউরিজম যদি রাপচার হয়ে যায় সেই ক্ষেত্রে হতে পারে। আর এই দেখেন ডিরেক্ট কজ কি, এই দেখেন ইনএক্সপিরিয়েন্স কেন হতে পারে, যদি আমরা হচ্ছে অ্যান্টিএমেটিক দিয়ে রাখি আমরা অ্যানাস্থেসিয়ার সময়, যদি না দেয় সেক্ষেত্রে অ্যাসপিরেশন অফ ভমিট, অ্যান্টিএমেটিক দিইনি মানে এমিসিস মানে কি ভমিট করা, এটা বন্ধ করা হয়নি ওষুধ দিয়ে, সেই ক্ষেত্রে দেখা যাবে অ্যাসপিরেশন অফ ভমিট হয়ে আপনার আপনার যে শ্বাসনালী সেটা হচ্ছে ব্লক হয়ে যেতে পারে, বা হচ্ছে আপনার পানি জমে যেতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েও মারা যেতে পারে, এটা বলা হয়েছে। তবে দেখেন টেকনিক্যাল মিস আপ, এখানে কি হতে পারে মিস আপ, যে হচ্ছে আপনার অক্সিজেন
বা অ্যানেস্থেটিক যে গ্যাসের পরিমাণ সেটা হচ্ছে মিসলেবেল করা ছিল আপনার ইকুইপমেন্ট ফেলিয়ার কারণে। আপনার যে ইকুইপমেন্টটা থাকে যেখানে লেভেল দেখানো হয় পেশেন্ট অ্যানাস্থেসিয়ার সময় দেখানো হয় যে এত অক্সিজেন আছে, সেটা যদি ভুল দেখায় সেটাও হতে পারে। আবার এখানে বলা হচ্ছে দেখেন রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, ডেথ মে বি কজ ফ্রম রেসপিরেটরি ফেলিয়ার, ইনএডিকুয়েট অক্সিজেন সাপ্লাই। আচ্ছা, এরপরে 4 নাম্বার কজে বলা হচ্ছে অ্যাকিউট নিউরোজেনিক কার্ডিওভাস্কুলার ফেলিয়ার। এটা হচ্ছে সাডেন ডেথ হতে পারে, মোস্ট কমন কজ। অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় অ্যাকিউট নিউরোজেনিক কার্ডিওজেনিক ফেলিয়ার, নিউরোজেনিক মানে নার্ভের কজের কারণে যদি হচ্ছে কার্ডিওভাস্কুলার ফেলিয়ার হয় সেটাও হতে পারে। এই কয়টা কজ আমরা তাহলে জানলাম মোটামুটি, আর বেশি কিছু নাই এখানে। মোটামুটি আপনারা একটু দেখে নিন লোকাল অ্যানেস্থেসিয়ার কারণে কি কি সমস্যা হতে পারে। একবার রিডিং মারবেন, জীবনেও মনে হয় না আসবে বা ধরবে, এটা আইটেমে লাগতে পারে এটা। তাহলে আজকে আমরা ডেথ মোটামুটি চ্যাপ্টারটা শেষ হলো। এখন আমরা শুরু করব হচ্ছে পোস্টমর্টম চেঞ্জেস। এটা আমরা প্রথমে যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে কি কি চেঞ্জ হয় পোস্টমর্টম চেঞ্জে, কি কি চেঞ্জ হয়। দেখেন পোস্টমর্টম চেঞ্জ আগে জিনিসটা কি। পোস্টমর্টম মৃত্যুর পরে যে চেঞ্জ হচ্ছে সেটাই পোস্টমর্টম চেঞ্জ। মৃত্যুর পরে আমরা ইমিডিয়েট সাইন পড়েছিলাম কখন, যখন আমরা ডেথ ডায়াগনোসিস করি। ডেথ ডায়াগনোসিস যখন করি তখন কিন্তু আমরা ইমিডিয়েট সাইনগুলো চেক করেই ডেটটা ডায়াগনোসিস করি। আমরা কি কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে রেসপিরেটরি যে সিস্টেম সেটা বন্ধ হয়ে গেলে আমরা দেখতাম যে ইন্সপেকশনে দেখতাম কোনো রেসপিরেটরি মুভমেন্ট হচ্ছে কিনা, তারপরে হচ্ছে ওনার যে ব্রেথ সাউন্ড আছে কিনা সেটা চেক করতাম। সার্কুলেশনে সেম আমরা চেক করতাম কি অ্যাপেক্স বিট পাচ্ছি কিনা, পালস পাচ্ছি কিনা, ব্লাড প্রেশার পাচ্ছি কিনা, তারপরে আমরা অসকালটেট করে দেখতাম হার্টের কোনো সাউন্ড পাচ্ছি কিনা এগুলো। তারপরে ইসিজি দিয়ে আমরা দেখতাম ফ্ল্যাট আসছে, এরকম নার্ভাস সিস্টেমে আমরা দেখতাম ইইজি ফ্ল্যাট আসছে, বিভিন্ন রিফ্লেক্স সেগুলো বন্ধ হয়ে আছে, চোখের পিউপিল ডায়ালেটেড অবস্থায় আছে, এই সবই চেক করতাম। তা সেই ডায়াগনোসিস অফ ডেথই হচ্ছে আপনার ইমিডিয়েট চেঞ্জেস অফ পোস্টমর্টম সাইন, মানে পোস্টমর্টম ইমিডিয়েট যে চেঞ্জেসের মধ্যে যে ইমিডিয়েট সাইনগুলো সেটাই হচ্ছে আপনার এই ডেথ ডায়াগনোসিসের সেম, আপনারা লিখে ফেলবেন। এরপরে যেটা আছে ক্যাডেভারিক স্পাজম, এটা একটু মাথায় রাখেন, পরে আমরা এটা নিয়ে বিস্তার আলোচনা করব। ক্যাডেভারিক স্পাজমটাও আপনার ডেথের সঙ্গে সঙ্গে হতে পারে। দেখা যেতে পারে যে একজন পেশেন্ট, এই যে আমরা কি বলেছিলাম যে হচ্ছে আমাদের নার্ভের দেখা যায় যে স্টিমুলাইয়ের কারণে নড়তে পারে, যেমন বায়োকেমিক্যাল কোনো চেঞ্জের কারণে মাসেল কিন্তু নড়তে পারে। এটাই হচ্ছে সেই ক্যাডেভারিক স্পাজম, যে মাসেল মৃত্যুর পরেও নড়তে পারে। সেটার অনেকগুলো কজ আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যাডেভারিক স্পাজম, যেটা হয় ইমিডিয়েটলি। পরে হয়, যেমন পরের মধ্যে আছে রাইগর মর্টিস, স্টিফেনিং অফ দ্য বডি। মাসেল মাঝে মধ্যে দেখা যায় হচ্ছে জয়েন্ট ধরে আপনার রাইগর মানে শক্ত হয়ে আসে, রাইগর মর্টিস। পোস্টমর্টম রিজিডিটি, এটাও কিন্তু একটা মাসেল নড়ার কারণ হতে পারে, কিন্তু ওটা একটু ধীর গতিতে হয়, গ্র্যাজুয়ালি হয়, কিন্তু এটা একদম দেখা যাবে যে হাত নড়িয়ে ফেলেছে। এটার কারণে আপনার কি হতে পারে যে হচ্ছে একটা কি বলে সমস্যা হতে পারে, মেডিকো লিগাল একটা কেস দেখা দিতে পারে যে আপনি কি আসলেই ডায়াগনোসিস কি রিয়েলি করেছেন কিনা, তখন পেশেন্টের আত্মীয় স্বজনরা কিন্তু এটা ভুল বুঝতে পারে। এইটা সেই ক্যাডিভারিক স্পাজম, এটার কথা আমরা আগে একবার বলেছিলাম। এরপরে দেখেন কিছু আর্লি সাইন আসবে, আর্লি সাইন বা আর্লি চেঞ্জ। এটা কেন আসবে? এটা আসবে হচ্ছে সেলুলার ডেথের কারণে, আর ইমিডিয়েটটা আসবে হচ্ছে আপনার সোমাটিক ডেথের কারণে। ইমিডিয়েটলি আমরা সোমাটিক ডেথ হবে, তার কারণে আমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে সেই সাইনগুলো দেখে ওনার ডেথ ডিক্লেয়ার করে ফেলবো, শেষ, এটা নিয়ে আর কথা নাই। এবার আসি আর্লি সাইন, আমরা কি মলিকুলার ডেথ বা সেলুলার ডেথ হবে 12 থেকে 24 ঘন্টা, এবং আফটার 1 থেকে 2 ঘন্টা পরই সেটা শুরু হয়ে যায়। এটা আমরা জানি যে মাসেল সেল মরতে 1 থেকে 2 ঘন্টা লাগে, এবং মাসেল সেলের কারণে কিছু চেঞ্জ পাবো, চোখে কিছু চেঞ্জ পাবো, ফেসে কিছু চেঞ্জ পাবো। আর আমরা তো জানি যে 3 থেকে 5 মিনিটের মধ্যে যে চেঞ্জটা সেটা হচ্ছে আপনার ব্রেইন স্টেমের যে সেলগুলো মারা যাওয়ার কারণে হচ্ছিল। আচ্ছা, তাহলে আর্লি সাইনের মধ্যে কিছু ফেসে কি চেঞ্জ পাচ্ছি, কিছু স্কিনের চেঞ্জ, কিছু আইয়ের চেঞ্জ, কিছু মাসেলের চেঞ্জ। দেখেন মাসেলের দুটো চেঞ্জ আছে, রাইগর মর্টিস আর হচ্ছে প্রাইমারি ফ্ল্যাসিডিটি। এরপরে আছে আপনার কিছু বডির টেম্পারেচারের চেঞ্জ, অ্যালগর মর্টিস বা পোস্টমর্টম কুলিং অফ বডি, বডি কুল হয়ে যাবে। লাইভর মর্টিস, আপনার বডির আপনার কালার দেখা যাবে, কালারের চেঞ্জ আসবে, এটা হচ্ছে লাইভর মর্টিস। এই কয়টা, আর একটা কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ পাবো যদি ব্লাড আমরা এক্সামিন করি সেইটা। তাহলে এগুলো হচ্ছে আর্লি চেঞ্জ, 12 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা চেঞ্জ পাবো। মুখস্থ করে ফেলবেন একটু আজকে, এরপর আমরা বিস্তার আলোচনা করব পরের দিন। আর লেট চেঞ্জের মধ্যে আছে যেটা হচ্ছে ডিকম্পোজিশন আফটার 24 ঘন্টা। তাহলে প্রথমে কি ছিল 3 থেকে 5 মিনিট ব্রেইন স্টেম মারা গিয়েছে, আপনি এই সব সাইনগুলো পাচ্ছেন, তিনটা সিস্টেমের সাইন পাচ্ছেন। গেল 12 থেকে 24 ঘন্টা সেল মারা গিয়েছে, সেল মরে যাওয়ার কারণে বিভিন্ন সেল যেমন আই, মাসেল, এই সেলগুলো যখন মারা যাচ্ছে, তারপর আপনার বডির টেম্পারেচার কমে যাবে। কেন? কারণ হচ্ছে আপনার টেম্পারেচার মেনটেন করতে পারছে না ব্লাড, আপনার তারপর ব্রেইনের যে সেন্টারগুলো থাকে সেগুলো চলে যাচ্ছে, এর কারণে আপনার টেম্পারেচার মেনটেন হবে না। এটা তারপরে স্টেইনিং, আপনার ব্লাড হচ্ছে আটকা পড়ে যাবে ভেসেলগুলোর মধ্যে,
এবং অক্সিজেনের যে আপনার অক্সিজেন কমে যাবে, এর কারণে কি নীল কালার হয়ে যাবে। মানে আমরা জানি ডি অক্সিজেনেটেড ব্লাড যেটা সাইনোসিসে আমরা নীল কালার দেখি, সেটা কিন্তু নীল কালার হয়। তাহলে সেটার কারণে আপনার লাইভার মর্টিস বা পোস্টমর্টম লিভিডিটি বা স্টেনিং পাবো। তাহলে এগুলো সব হচ্ছে কি সেলুলার ডেথের কারণে মেইনলি। আর আলটিমেটলি এখন ডিকম্পোজিশন শুরু হবে। লেট চেঞ্জ কি? লেট চেঞ্জ বলতেই ডিকম্পোজিশন বোঝায়, মানে এখন পচন ধরবে বডিতে আফটার 24 ঘন্টা। এটাকে বলা হয় সিওরেস্ট সাইন অফ ডেথ। এবং দেখেন আর্লিয়েস্ট সাইন অফ ডেথ কি? লস, এই যে লস অফ মুভমেন্ট এবং কমপ্লিট ইনসেন্সিবিলিটি, যেটা হচ্ছে আমরা নার্ভাস সিস্টেমের কারণে পাই। যদি আমরা কোনো সেন্স নাই, আমি ব্যথা দেওয়ার চেষ্টা করছি পিন দিয়ে, ব্যথা পাচ্ছেন না উনি, তার মানে উনার ব্রেইনের সেই অ্যাক্টিভিটিটা কমে গেছে, কোনো নড়াচড়া করছেন না। এগুলো আর্লিয়েস্ট সাইন। আর্লিয়েস্ট সাইনের মধ্যে সোমাটিক ডেথ চলে আসে। এবং শিওরেস্ট সাইন মানে এখন বডির মধ্যে দেখা যাচ্ছে উনি তো মরে গিয়েছেন এবং পচন ধরা শুরু করছে, এরপরে তো আর কোনো সম্ভাবনা নাই যে উনি বেঁচে উঠতে পারেন। ওই যে আমরা যেটা একবার প্রথম দিন বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল ব্রাজিলে, যে একদিন পর, একদিন ধরে উনাকে ডেথ ডায়াগনোসিস করে দেওয়া হয়েছে। এরপরেও দেখা গেল যে উনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে আপনার কবর দেওয়ার কারণে খ্রিস্টান ধর্মের, তখন দেখা গেল উনি কবরের ওই কফিন ভেঙেই উঠে গিয়েছে। সেটা কিন্তু তাহলে তার মানে উনার কিন্তু ডিকম্পোজিশন শুরু হয়নি। 24 ঘন্টা হয়ে গেছে বাট ডিকম্পোজিশন শুরু হয়নি। এটা কিন্তু দেখা উচিত ছিল যে সিওরেস টাইম। কিন্তু ততক্ষণে তো ডাক্তার থেকে রিলিজ দিয়ে তাকে দাফন কাফনে শুরু করে দিয়ে হয়েছে। তার মানে তখনও কিন্তু মানে নর্মাল মানুষজনরা, লেম্যান যারা পার্সন, তারা কিন্তু এইসব জানে না। তাহলে ডিকম্পোজিশন আমরা কি? শিওরেস্ট সাইন অফ ডেথ। এবং ডিকম্পোজিশন হবে, আমি যদি গোটা কথায় 3 ভাগে ভাগ করতে পারি, তবে আমি দুটো ভাগ দেখাবো আপনাকে। একটা নর্মাল, নর্মালি হয় পিউট্রিফ্যাকশন, নর্মালি হয় পিউট্রিফ্যাকশন, যাকে আমরা ডিকম্পোজিশনের সাথে একদম সিনোনিমলি ইউজ করি। নর্মাল যেটা আপনারা দেখেন আপনার বডি পচে যায় মরার পর, সেটাই পিউট্রিফ্যাকশন। তবে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল বলবো না, আমরা বলবো অল্টারনেট, অল্টারনেট টু পিউট্রিফ্যাকশন। অল্টারনেট কখনো কখনো ঘটতে পারে অ্যাডিপোসিয়ার ফর্মেশন বা স্যাপোনিফিকেশন। মানে এটা হচ্ছে আপনার ধরেন যে কোনো সোয়াম্প এরিয়া বা হচ্ছে ডোবা, এসব জায়গায় যদি বডি পানির মধ্যে স্যাঁতসেঁতে জায়গায়, ভিজা জায়গায় পড়ে থাকে এবং ওখানে থাকে হচ্ছে ফ্যাট, ফ্যাট লাইসিস করার ব্যাকটেরিয়া থাকে, তখন তারা কি করে? ফ্যাটকে ভেঙে দেয়, ফ্যাট ভেঙে সাবান তৈরি করে, স্যাপনিফিকেশন। এই সাবান তৈরি করার ফলে বডিটা প্রিজার্ভ থাকে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন। মানে একদম ডিরেক্টলি যে পচন ধরে বডিতে, আমরা ওই রকম দেখি না। এমন দেখি যে আপনারা একটু ছবি দেখে নেবেন, গুগলে সার্চ দিয়ে ছবি দেখে নেবেন পড়ার সময়, এখনই দেখবেন, আপনারা যখনই দেখছেন এখনই দেখেন যে অ্যাডিবোসিয়ার ফর্মেশন, দেখবেন যে বডির কিন্তু স্ট্রাকচারটা সুন্দরভাবে থাকে। কেন? কারণ ফ্যাট দিয়ে সেটা প্রলেপ দেওয়া হয়ে যায়, স্যাপনিফিকেশন, সাবান তৈরি হয়ে যায়। মামিফিকেশন, এটা আমরা জানি, সবাই দেখেছি ইজিপ্টের মামি। এখানে ডেসিকেশন বা মামিফিকেশন, এটা আরেকটা নাম কি ডেসিকেশন, মানে হচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে। ডেসিকেশন মানে হচ্ছে আর্দ্র হয়ে শুকিয়ে যাওয়া, আর মামিফিকেশন তো ওই একই কাছাকাছি, সিনোনিম হিসেবে ইউজ করেছে যে মামিফিকেশন। এটার প্রসেসটা কি? আপনার যে অ্যানশিয়েন্ট ইজিপ্টে যেটা কি করতো, মধ্যে যে গাট, মানে যেখানে ব্যাকটেরিয়া থাকে আর কি, বডির ব্যাকটেরিয়া থাকে স্কিনে, তারপরে আপনার রেসপিরেটরি সিস্টেমে হালকা থাকে, বেশি থাকে না। আর সবচেয়ে মোটামুটি বেশি থাকে গাট ফ্লোরায়, মানে হচ্ছে আপনার লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে, মেইনলি লার্জ ইন্টেস্টাইনে। এইখানের যে গাটগুলো সেগুলো ফেলে দিত, ফেলে দিয়ে ওটার মধ্যে বিভিন্ন হার্বাল জিনিসপত্র রেখে সেটাকে মামি প্রস্তুত করে বিভিন্ন কফিন টফিন দিয়ে, আপনার যে কি বলে গজ দিয়ে মুড়িয়ে সুন্দর করে রাখতো, এবং সেটা শুকিয়ে যেত। এবং যেহেতু ব্যাকটেরিয়া নাই, তাহলে পচানোর কেউ নাই, ব্যাকটেরিয়া থাকলে হচ্ছে পিউট্রিফ্যাকশন, ডিকম্পোজিশন হবে, না থাকলে এই দুটো হবে, এই মামিফিকেশন হবে। আর একটা কি? ফ্যাট লাইসিস যুক্ত ব্যাকটেরিয়া থাকলে অ্যাডিপোসিয়ার ফর্মেশন হবে, ফ্যাটটা লাইসিস করে সাবান তৈরি, একটা প্রলেপ তৈরি করে নেয়। তাহলে এটা কি? অল্টারনেট টু পিউট্রিফ্যাকশন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে নর্মাল আর একটা অল্টারনেট। আচ্ছা, এই যে এই কথাটাই বলেছে, সামটাইমস এই পিউট্রিফ্যাকশনটা রিপ্লেস বাই দুটো অল্টারনেট চেঞ্জ, সেটা হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন আর একটা হচ্ছে মামিফিকেশন। এর মধ্যে দেখেন মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা কি, আমরা এটা একটু ইম্পর্টেন্স, মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা একটু মুখস্থ করবেন আপনারা। যে আমরা পোস্টমর্টম চেঞ্জ দেখে আমরা ডিফারেন্সিয়েশন অফ ডেথ ফ্রম সাসপেন্ডেড অ্যানিমেশন, আমরা কি দেখেছিলাম যে একটা ব্যক্তিকে যদি দেখি যে তার হচ্ছে পিউট্রিফ্যাকশন শুরু হয়ে গেছে, বা হচ্ছে যে আপনার অ্যালগর মর্টিং, স্কুলেজ অফ বডি, এগুলো দেখি, তাহলে বুঝবো যে ওনার কিন্তু সাসপেন্ডেড অ্যানিমেশন না। সাসপেন্ডেড অ্যানিমেশন বলতে আমরা কি বুঝেছিলাম? যে একটা মৃত অবস্থায় পৌঁছে যাবে, কিন্তু উনি কিন্তু ডিরেক্টলি মৃত্যুবরণ করেননি, কারণ বডির সব মেটাবলিজম একদম জিরো লেভেলে চলে আসছে, একদম লোয়ার লেভেলে চলে আসছে, ওই লেভেলে মেনটেন থাকছে। তার থেকে আমরা ডেথকে ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, শিওরেস্ট সাইন কি বলেছি আমরা? পিউট্রিফ্যাকশন। এরপর টাইমটা জানতে পারি, টাইমটা আপনারা পরে ডিটেলসে পড়বো। টাইম আসলে কিভাবে জানতে পারি? এই যে রাইগর মর্টিস হচ্ছে আপনার মাসেল যে হচ্ছে বেঁকে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এটা একটা নির্দিষ্ট সময় পর হয়।
এই সময়টা আমরা মেনটেন করা দেখে আমরা কিন্তু বলতে পারি যে এই বডিটা কত আগে তাকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ফরেন্সিক মেডিসিনের স্পেশালিস্টরা আপনারা এখন পড়ার সময় বুঝতে পারবেন, মজাটা এখনই পাবেন, যে এইভাবে আমরা যখন মার্ডার কেসগুলো দেখি তখন এইভাবেই দেখা হয় যে তার বডির যে চেঞ্জগুলো, পোস্টমর্টম চেঞ্জগুলো, তার ভিত্তিতে আমরা টাইমটা জানতে পারি, সাইট জানতে পারি, অনেক কিছু জানতে পারি। তারপর কজ অফ ডেথ জানতে পারি, এই যে একটা মামি কিভাবে মারা গিয়েছে সেটাও কিন্তু জানতে পারি, যে এত সুন্দরভাবে প্রিজার্ভ থাকে। তার কজটা জানা যায়, যে মাথায় কেউ অ্যাক্স দিয়ে মেরেছিল এরকম ভাবে প্রিজার্ভ হয়ে থাকে, ঠিক আছে। তারপরে দেখেন ম্যানার অফ ডেথ। ম্যানার অফ বলতে আমরা কি জানি, যে আনন্যাচারাল, ন্যাচারাল। এই দেখেন আনন্যাচারাল কোনভাবে মেরেছিল সেটাও আমরা জানতে পারি। এবং পজিশন অফ দ্য ডেথ, এটা কিভাবে জানতে পারি, এটা হচ্ছে আমরা জানি এইটার মাধ্যমে, এই যে লাইভর মর্টিস বা হচ্ছে পোস্টমর্টম লিভিডিটি বা স্টেনিং বা হাইপোস্টেসিস, এটা আমরা পরে জানবো। এটা কি বলেছিলাম, যে ব্লাড শুকিয়ে, মানে ব্লাড যখন থেমে যাবে, সার্কুলেটরি ফেলিয়ার হয়েছে, আপনার হার্ট বন্ধ হয়ে গেছে, ব্লাড তো আর নড়ছে না ভেসেল দিয়ে, তখন ওই ভেসেলের একদম নিচে গিয়ে তারা অবস্থান নেবে। বলতে আপনি ধরেন যে শুয়ে যদি থাকে মরা অবস্থা একটা বডি, তাহলে তার নিচে ব্লাডগুলো জমবে, নীল কালারের একটা রঙের প্রলেপ হয়ে যাবে। যদি সে উপর হয়ে থাকে তাহলে উপরের দিকে থাকবে, সে যদি ঝুলে থাকে তাহলে তার পায়ের নিচে, তারপর তার যদি ঝুলে থাকা বলতে ধরেন যে সুইসাইড করেছে সে হ্যাঙ্গিং এর মাধ্যমে, তাহলে গলার দড়ির নিচে, দড়ির উপরে হচ্ছে আপনার সেই নীল কালারের লাইভর মর্টিস গুলো থাকবে, যেখানেই আর কি গ্র্যাভিটির কারণে ব্লাড যাবে সেটাই থাকবে। এর মাধ্যমে আমরা পজিশনটা বুঝতে পারি। তাহলে মোটামুটি বুঝলাম যে ইম্পর্টেন্সটা কি। তাহলে আজকে আমরা শুধু আর্লি চেঞ্জের মধ্যে স্কিন, আই, এই দুটি পড়ব। এরপরে দেখেন প্রাইমারি ফ্ল্যাসিডিটি, অ্যালগর মর্টিস, এগুলো আমাদের পরের দিনের পড়া। আচ্ছা, প্রথমে দেখেন স্কিনে কি কি চেঞ্জ হয়। স্কিনে সবচেয়ে সহজ, প্রথমে হবে যে কালার। কালার হবে আপনার ফেসিয়াল প্যালোর। দেখেন কালার মধ্যে আমরা স্কিনকে ডিরেক্ট ফেসিয়াল প্যালোরই বলি, কারণ এটা কি প্যালোর মর্টিস। প্যালোর মর্টিস মানে কি সাদা, প্যালোর মানে সাদা, সাদা হয়ে যাচ্ছে মরার পর সাদা, মর্টিস মানে সাদা, ঠিক আছে। আচ্ছা, কালার হয়ে যাবে পেল, কেন? কারণ কোনো ব্লাড সাপ্লাই নাই। ব্লাড সাপ্লাই না থাকার কারণে পেল বা অ্যাশি হোয়াইটও বলা হচ্ছে, বা পেল বলেন আপনারা যেটাই বলেন, ফিউ মিনিটের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাবে। যদি কোনো জায়গায় আপনি চাপ দিয়ে ধরে রাখেন, প্রথমে দেখবেন সাদা হবে, পরে হবে নীল। কেন? কারণ ব্লাড যাচ্ছে না। প্রথমে নর্মাল অবস্থায় একটু হালকা লাল থাকে, সেই লালটা কি, লালটা হচ্ছে ব্লাডের কারণে। চাপ দিয়ে ধরে রাখলাম, ব্লাড সাপ্লাই কমে গেল, সাদা হয়ে গেল। তারপর আস্তে আস্তে নীল হবে। কেন? কারণ যেই ব্লাডটুকু অবস্থান করছে ওখানে, ওরা তো দুই দিক দিয়েই আপনার ব্লাড সাপ্লাই হয় আর্টারি কারণে, ওটা ব্লক করেছেন, তার সাথে ভেইনও যদি ব্লক করেন, ভেইনাস ড্রেনেজও হচ্ছে না, তার মানে ওখানে নীল কালারের ব্লাড থাকবে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে এই ধরনের সিস্টেমটা হবে। তাহলে আমরা প্রথমেই প্যালোর মর্টিস পাবো। তার সাথে আপনার এই যে যে স্কিনে ওয়াটার থাকে, জানি আমরা হচ্ছে ওয়াটার কিছু পরিমাণ ওয়েটনেস থাকে। এই যে আমাদের যদি ওয়েটনেসটা চলে যায়, যেমন ঠোঁটে আমরা দেখা যায় ফেটে যায়, শীতকালে আপনার আর্দ্রতা আর কারণে দেখা যায় যে ঠোঁটটা ফেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইলাস্টিসিটি লস হবে। ওয়াটার যদি চলে যায় আপনার স্কিনটা লস অফ ইলাস্টিসিটি হবে, সেটাও ফিউ মিনিটস আফটার ডেথ হয়। তারপরে দেখেন লিপ কি হবে, একই ড্রাই হবে, হার্ড হয়ে যাবে, ওই সেই ওয়াটার ইভ্যাপোরেশন হওয়ার কারণে, এবং ব্রাউনিশ কালারের হয়ে যাবে। তারপরে যদি কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমরা পরে পড়বো। আমরা এই যে একটু বললাম যে লাইভর মর্টিসের কথা বলেছিলাম, যে পোস্টমর্টম লিভিডিটি, যে ব্লাড নিচে গিয়ে পড়ে থাকবে। তবে আপনার বডির যে অংশটা কোনো কিছুর কন্ট্যাক্টে থাকবে, একটা ডেড বডি, সেটা ধরেন যে একদম শুয়া অবস্থায় ছিল নিচের সাইডে, মানে পিঠ দিয়ে শুয়া অবস্থায় একটা বডি পেয়েছি, তাহলে যেই পার্টটুকু আপনার আপনার ধরেন যে সে ফ্লোরে ছিল, ফ্লোরে বডিটা পাওয়া গেছে, ফ্লোরের সাথে লাগানো থাকবে, সেই পার্টটুকুতে প্রেসার পড়ে থাকবে, প্রেসার পড়ে থাকার কারণে ওখানে ব্লাডকে জমতে পারবে না। এটাকেই বলা হচ্ছে কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং। বডি ফ্ল্যাটেন্স ওভার দ্য এরিয়া ইন কন্ট্যাক্ট অফ দ্য সারফেস। ওইখানে আমরা হচ্ছে সাদা পাবো এবং ফ্ল্যাট হয়ে যাবে, এই জিনিসটাই বলা হচ্ছে যে কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং। আচ্ছা, ওই সাদা পাওয়াটার আরেকটা নাম আছে, কিন্তু মেইনলি আপনার কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং মানে ওই যে ওই পার্টটুকু হচ্ছে আপনার ফ্ল্যাট হয়ে যাবে, বডি ফ্ল্যাট হয়ে যাবে ওই সারফেসটুকু, ঠিক আছে। চাপ প্রেসার পরে ওই পার্টটুকু ফ্ল্যাট পাবো আমরা। আর আরেকটা জিনিস দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনার যে ইলাস্টিসিটি লস হচ্ছে ওয়াটার ইভাপোরেশনের কারণে, এর কারণে দেখা যাবে যে আপনার হেয়ার অ্যান্ড নেইলের গ্রোথ হচ্ছে মৃত্যুর পরেও। খুবই আশ্চর্যের বিষয়, কেন হচ্ছে সেটা আমরা বলেছি। ওয়াটার যখন ইভ্যাপোরেশন হয়ে যায় তখন স্কিন কি করবে, ইলাস্টিসিটি লস্ট হয়ে কন্ট্যাক্ট করা শুরু করবে, মধ্যের দিকে আসবে। তখন আমরা জানি যে এই দেখেন স্কিনের নিচের এই সেক্টরে থাকে আপনার হচ্ছে আপনার যে হেয়ার, তখন যদি কন্ট্যাক্ট হয় নিচের দিকে নামতে থাকে আস্তে আস্তে, তখন দেখবেন যে এই যে এইটুকু বেড়ে আসলো, এই বাড়াটাকে বলা হচ্ছে যে হেয়ার গ্রোথ হয় বা নেইল গ্রোথ হয়। নেইল সেম, নেইল এরকম থাকে,
এরকম কন্ট্যাক্ট হয়ে দেখা যাবে, কিন্তু এখান থেকে বেরোয়, কিন্তু এখানে নিচেও একটু কিছু পরিমাণ নেইলের আপনার নিউক্লিয়াসটা থাকে। তাই এখানে যখন কন্ট্যাক্ট হয় স্কিনটা এই পর্যন্ত রিট্র্যাক্ট হয়ে আসবে, তখন এইটুকু বেরোয় আসবে। এইটুকু বেরোয় আসলে আপনি নেইলেরও গ্রোথ পাবেন। এই যে লস অফ ফ্লুইড, স্কিন লুজেস ইলাস্টিসিটি, এর কারণে গিভ অ্যান ইলিউশন অফ ডেথ, মানে ইলিউশন দেয় যে আপনার গ্রোথ হচ্ছে। যেটা দেখেন 0.4 মিলিমিটার পার ডে পর্যন্ত আপনার দাড়ি বিয়ার্ড গজাতে পারে। এই হলো আপনার স্কিনের যে চেঞ্জগুলো। এবার আসি আয়ের চেঞ্জ। আইকে বলা হয় ক্লক অফ ডেড বডি। ক্লক অফ ডেড বডি কেন? কারণ আয়ের বিভিন্ন চেঞ্জ দেখে আমরা এই যে সময় নির্ধারণ করতে পারি। আমরা আগেও এই যে সময়ে কিন্তু পোস্টমর্টম চেঞ্জের মধ্যে বলা, এই মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ পোস্টমর্টম চেঞ্জের মধ্যে বলা আছে যে টাইম সিন্স ডেথ আমরা বের করতে পারি। তাহলে একটা কারণ জানলাম আমরা যে আই দিয়ে আমরা কারণ বের করতে, এই টাইম বের করতে পারি। তাহলে প্রথমে কি হবে দেখেন, আইলিড। আইলিড ইউজুয়ালি ক্লোজ থাকবে। একটা মানুষ মরে গেলে প্রাইমারি ফ্ল্যাসিডিটি হয়। ফ্ল্যাসিডিটি বলতে আপনার ওই যে ব্রেইন থেকে যে মোটর সাপ্লাইটা, ব্রেইন থেকে মোটর সাপ্লাই, ধরেন এই যে চোখের এরকম চোখ, চোখের আইলিডের একটা সাপ্লাই ছিল, এই সাপ্লাইটা যখন মাসেলের এই সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে তাহলে এটা আপনার ক্লোজ হয়ে যাবে। রিট্যাক্ট করার জন্য আমরা মোটর অ্যাক্টিভিটি লাগে। আর যদি সেটার বন্ধ হয়ে যায়, ব্রেইনের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এটাই বোঝানো হচ্ছে যে আইলিড ক্লোজ থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ওপেন থাকতে পারে, সেটা হচ্ছে ক্যাডেভারিক স্পাজমের আন্ডারে পড়ে। ঠিক আছে, সে এই যে দেখেন মাঝে মধ্যে ওপেন থাকতে পারে ক্যাটিফারিক স্পাজম। এরপর দেখেন আই বল। আই বল কি হবে, ছোট হয়ে যাবে, শ্রাঙ্কেন হয়ে যাবে, এবং ইন্ট্রা অকুলার প্রেশার কমে যাবে। এই যে ইন্ট্রা অকুলার প্রেশার কি, আপনার চোখের মধ্যে 14 থেকে 25 মিলিমিটার মার্কারি অফ আপনার প্রেশার থাকে। ওই যে আপনার অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার, এই যে যে ফ্লুইডগুলো, এগুলো সেই প্রেশারটা মেনটেন করে। এইটা যখন আপনার মৃত্যুবরণ করবেন তখন এর প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ আপনার তখন দেখাবে আইটা শ্রাঙ্কেন, ছোট হয়ে যাবে, এবং আইবল সফটার হবে আরো। আচ্ছা, এরপরে আসি আইবল গেল, আইলিড গেল। বাইরের থেকে আসলাম আমি প্রথমে আইলিড, এরপরে আইবল পুরোটা একসাথে বললাম। এবার আসি প্রথমে কি, কর্নিয়া। এই জায়গাটুকু কর্নিয়া। কর্নিয়াতে কি হবে, কর্নিয়াল রিফ্লেক্স লস্ট হবে। এটা আমরা জানি যে কর্নিয়াল রিফ্লেক্স লস হয়, এই সম্পর্কে আমি ডিটেলসে গেলাম না। এবং কর্নিয়াটা অপ্যাক হয়ে যাবে, অপাসিটি, ড্রাইং এর কারণে, ড্রাইং এর কারণে অপাসিটি হয়ে যাবে। তারপর ট্যাকিনোয়ের দেখা যাবে স্ক্লেরাতে। এই যে কর্নিয়া, এই পার্টটুকু তো স্ক্লেরা। কর্নিয়াতে আমরা গেলাম অপাসিটি আর হচ্ছে লস অফ কর্নিয়াল রিফ্লেক্স, আর এখানে হচ্ছে আপনার অপাসিটি পাবো, এই সরি, আর স্ক্লেরাতে পাবো হচ্ছে ট্যাকিনোইড। ট্যাকিনোইড, এই যে দেখেন ছবি দেখেন ট্যাকিনোইড। ট্যাকিনোয়ের প্রথম ক্ষেত্রে এরকম ট্রায়াঙ্গুলার ইয়েলো কালার আসে, ট্রায়াঙ্গুলার ইয়েলো কালার, পরে আলটিমেটলি সেটা ব্রাউনিশ কালার হয়ে যায়। এটা কেন হয়, এই যে দেখেন ট্যাকিনোইড বলা হচ্ছে। ট্যাকিনোইড হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ, নোইড বলতে কালো, ট্যাকি বলতে ট্যাকির অর্থটা, ট্যাকির অর্থটা ঠিক এখন খেয়াল নাই, ট্যাকির অর্থটা একটু আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিন। ট্যাকিনোইড এখানে বলছে যে আইলিডটা ওপেন থাকবে। ইফ দ্য আইলিডস আর ওপেন, কিছুক্ষণ যদি ওপেন থাকে, সেই ক্ষেত্রে আপনার এই যে সেলের ডিব্রিজ, মানে হচ্ছে আপনার এখানে যে, এখানে তো 5 লেয়ারের সেল থাকে, আমরা জানি যে স্ক্লেরা এবং কর্নিয়াতে সেল থাকে। এই সেলগুলো হচ্ছে আপনার ভেঙে ভেঙে এখানে জমা হতে থাকবে। তার সাথে মিউকাস, মানে এখানে আপনার মিউকাস গ্ল্যান্ড থেকে কিছু মিউকাস এবং ডাস্ট এসে পড়বে। এর কারণে আপনার প্রথমে ইয়েলো কালার হবে, আলটিমেটলি সেটা ব্রাউনিশ কালার হয়ে যাবে। এটাই বোঝানো হচ্ছে এখানে। এই দেখেন এখানে থাকবে কি, এটা চারটা, ইন টোটাল চারটা হবে, কারণ আপনার দুই, এখানে একটা, এখানে একটা, আর একটা চোখে এখানে একটা, এখানে একটা, মোট চারটা ট্যাকিনোইড আমরা দেখতে পাবো। ব্রাউন থাকবে, ব্ল্যাক হবে, এর কারণে ট্যাকিনোইড বলা হচ্ছে। এটা থাকে হচ্ছে আমরা কতক্ষণের মধ্যে পাবো, 3 থেকে 4 ঘন্টার মধ্যে। এটা মনে রাখবেন, 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা এই কালারটা পাই, কারণ আমরা এটা টাইমের মেডিকেল ইম্পর্টেন্স। এরপরে ট্যাকিনোইড গেল স্ক্লেরাতে। এরপর আসি পিউপিলে। পিউপিল, এই হচ্ছে আপনার কর্নিয়া, এই হচ্ছে স্ক্লেরা, এইখানে এরকম থাকে সিলিয়ারি বডি, লেন্স, আর এইখানটায় থাকে হচ্ছে কি আইরিস, এবং এটা পিউপিল। তাহলে এবার আসি পিউপিলে। পিউপিলে কি হচ্ছে, পিউপিলটা হচ্ছে ফিক্সড অ্যান্ড ডায়ালেটেড পিউপিল পাবো। এটা নিয়ে ডিসকাস করা হয়েছে আগে, ফিক্সড অ্যান্ড ডায়ালেটেড কেন পাবো, কেন ডায়ালেটেড কেন কনস্ট্রিক্টেড না, সেটাও বলা হয়েছে আগের ক্লাসগুলোতে। তারপরে পিউপিলের লাইট রিফ্লেক্স লস্ট হবে, গেল, এ কটা জানলেই হচ্ছে। কিন্তু দেখেন একটা কথা বলেছে, যদি কনস্ট্রিক্টেড অবস্থায় পাবো, কখন, যদি অ্যাট্রোপিন পয়জনিং এসে মারা যায়। কারণ অ্যাট্রোপিন হচ্ছে মাসেল ফাইবারগুলোকে কনস্ট্রিক্ট করতে হেল্প করবে। এটা কি অ্যাট্রোপিন জিনিসটা কি, এটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক একটা এজেন্ট, অ্যান্টিকোলিনার্জিক ইভেন্ট এজেন্ট। এটা
হচ্ছে আপনার কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, তার মানে হচ্ছে আপনার যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আপনার হচ্ছে এই মানে ডাইলেট হয়, পিউপিল ডাইলেট হয়ে আপনার চোখটা বড় বড় দেখায়। আর হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেটা কনস্ট্রিক্ট করে। তাহলে অ্যান্টি কোলিনার্জিক মানে অ্যান্টি প্যারাসিম্প্যাথেটিক একটা ড্রাগ, তার মানে সে কি করবে, সে কি আপনার কনস্ট্রিক্ট করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন রেটিনাল চেঞ্জ। রেটিনায় কিছু চেঞ্জ পাবো, কেমিক্যাল কিছু চেঞ্জ পাবো। কেমিক্যাল চেঞ্জটা আগে দেখিনি, যে আপনার পটাশিয়ামের যে ভ্যালুটা মানে লেভেলটা সেটা হচ্ছে রাইস পাবে 100 ঘন্টা আফটার ডেতে পাই। এই যে ভিট্রিয়াস বায়োকেমিক্যাল চেঞ্জ, ভিট্রিয়াস বডিতে পটাশিয়াম চেঞ্জ পাবো। আর রেটিনাল চেঞ্জ এখানে ইম্পর্টেন্স, রেটিনাল চেঞ্জে কেভরকিয়ান সাইন পাই, কেভরকিয়ান সাইন বা এটার আরও নাম আছে দেখেন, ক্যাটেল ট্র্যাকিং সাইন বা শান্টিং বা হচ্ছে রেলওয়ে ট্র্যাকিং সাইন, এই চারটা নামের। এটার সংজ্ঞা যদি বলি, ফ্র্যাগমেন্টেশন অর সেগমেন্টেশন অফ দ্য ব্লাড কলাম ইন দ্য রেটিনাল ভেসেল। আপনার রেটিনায় যে ভেসেল থাকবে, এই যে রেটিনা আমরা যদি ফান্ডোস্কোপি করি সেই ক্ষেত্রে এরকম, ফান্ডোস্কোপি বলে আমরা একটা মাইক্রোস্কোপের মতো জিনিস দিয়ে চোখটা দেখি, চোখের মধ্যে যে আপনার রেটিনাল সারফেসটা সেটা দেখা যায়। তো সেখানে এরকম ব্লাড ভেসেল থাকে নর্মাল অবস্থায়। এটা এরকম না হয়ে দেখা যাচ্ছে যে এরকম ডট 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 হয়ে যাচ্ছে। কেন? কারণ ব্লাডের ফ্লোটা বন্ধ হয়ে গেছে, সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, এবং ব্লাডগুলো জমে জমে এখানে আপনার জমাট বেঁধে এরকম ভেঙে ভেঙে গেছে, ফাটল ধরে গেছে। এটাই হচ্ছে কেভরকিয়ান সাইন। এবং এটাকে রেলওয়ে ট্র্যাকিং সাইন বলা হয়, কারণ রেলওয়ে আমরা জানি এরকম কাটা 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 থাকে, এরকম। এটাই বোঝানো হচ্ছে যে কেভরকিয়ান সাইন অ্যাপিয়ার্স উইদিন মিনিটস, মিনিটের মধ্যে অ্যাপিয়ার করবে এবং 1 ঘন্টার মতো থাকে। এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে ওই যে অ্যাপারেন্ট ডেথের সাথে সোমাটিক ডেথের পার্থক্য করতাম, আমরা পড়েছিলাম আগে। এই যে একই কথা বলা হচ্ছে যে ডিউ টু লস অফ ব্লাড প্রেশার, যে ব্লাড প্রেশার কমে গেছে মানে সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় প্রেশার কমে যাবে, তার কারণে আপনার সেটেলিং অফ ফর্মড এলিমেন্ট মানে ব্লাড যে সেলগুলো, ব্লাডের সেলগুলো দেখা যাবে যে আস্তে আস্তে ভেঙে ভেঙে এরকম একটা ধরেন কলাম তৈরি করলো, আবার এখানে একটু কলম তৈরি করলো, এরকম এরকম হয়ে যাবে ব্লাড ভেসেলটার মধ্যে, এখানে একটু কলম তৈরি করলো। এটাই হচ্ছে আপনার কেভরকিয়ান সাইন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই আমরা পোস্টমর্টম চেঞ্জেস পড়লাম। এখন আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনের কিছু পার্ট বাকি ছিল প্রথম দিন ক্লাসের পর, সেটা একটু দেখে আসি। প্রথম দিন ইন্ট্রোডাকশন থেকে পড়েছিলাম হচ্ছে আপনার ডেফিনেশন অফ ফরেন্সিক মেডিসিন, তারপরে মেডিকেল জুরিসপ্রুডেন্সের সংজ্ঞা, এখানে আমরা কিছু ইউজ এইমস দেখিয়ে দিয়েছিলাম, আপনার ব্রাঞ্চেসগুলো পড়েছিলাম, এবং বাকি বলেছিলাম যে দেখিয়ে দিব পরের দিন। তাহলে আজকে শেষ করে দিই। এটা যেহেতু মুখস্থ পড়া, একটু দ্রুত যাব, আপনারা শুধু মুখস্থ করার দায়িত্ব আপনাদের, এখানে আসলে কিছু বলার নাই। দেখেন, ফরেন্সিক ওডোন্টোলজি, দাঁত নিয়ে যখন কাজ করবে আমরা বলেছিলাম আপনারা এখান থেকে পড়বেন হচ্ছে এই যে মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা একটু পড়ে ফেলবেন, দেখে নিন। তারপরে ফরেন্সিক প্যাথোলজি, এটা খুবই ইম্পর্টেন্স, ফরেন্সিক প্যাথোলজিটা আপনারা একটু ডিটেলসে পড়ে নেবেন। থ্যানাটোলজি, দেখেন আমরা থ্যানাটোলজি কি পড়েছিলাম, যে স্টাডি অফ ডেথ অ্যান্ড চেঞ্জেস উইথ আফটার দ্য ডেথ। তাহলে সেখানে কি জেনারেল হতে পারে, স্পেশাল হতে পারে, আর একটা হতে পারে কি জুডিশিয়াল। জেনারেল বলতে এই যে নর্মাল যে ডেথের ড্রাইং প্রসেসটা সেটা নিয়ে যখন কাজ করবে। স্পেশাল বলতে আপনার বিভিন্ন সিস্টেমের যে চেঞ্জগুলো হয়, বিভিন্ন সিস্টেমের ইলনেসের কারণে যে চেঞ্জগুলো হয় সেগুলো নিয়ে কাজ করে। তবে ড্যামেজ নিয়ে কাজ করে, যেমন মেকানিক্যাল থার্মাল, তারপর পয়জনিং নিয়ে কাজ করে, তখন স্পেশাল থ্যানাটোলজি। আর জুডিশিয়াল থ্যানাটোলজি সেটা আপনার হচ্ছে জুডিশিয়াল মেডিসিনে পড়ানো হয়। এরপরে হচ্ছে দেখেন রেডিওলজির কিছু ইম্পর্টেন্স আছে, আমরা এক্স রে বা সিটি বা ইউএসজি মানে আল্ট্রাসাউন্ড করে কি কি দেখতে পারি, এটা আপনার একটু মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে মুখস্থ করার এইটা, তারপরে আপনার ওডোন্টোলজির কজগুলো, আর প্যাথোলজিটা ফুল পড়বেন, এখান থেকে সবই আপনার লাগবে কম বেশি, আর কিছু দরকার নাই। এখন আসেন দেখেন ফরেন্সিক এন্টোমোলজি, এটা একটু বুঝাই যে ফরেন্সিক এন্টোমোলজি মানে কি, আমরা হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট। এখানে বলা হচ্ছে দেখেন স্টাডি অফ দ্য ফর্ম, বিহেভিয়ার, লাইফ সাইকেল অফ ইনসেক্ট রিগার্ডিং ক্যাডেভার। রিগার্ডিং ক্যাডেভার আসলো ফরেন্সিক আসার কারণে। অ্যাপিয়ারেন্স অফ ম্যাগট, একটা দেখেন আপনার যখন একটা রোগ মারা যাবে তখন তার গায়ের থেকে কিছু ফাউল স্মেল তৈরি হয়, এটা আপনার মাছিকে অ্যাট্রাক্ট করবে। মাছিরা জানি অ্যাট্রাক্ট হওয়ার কারণে ওখানে গিয়ে বসবে এবং ডিম পাড়বে। সেই ডিমগুলো আস্তে আস্তে বিভিন্ন লাইফ সাইকেলের মাধ্যমে ডিম থেকে প্রথমে হচ্ছে পিউপা হবে, পিউপা থেকে হচ্ছে সরি ডিম থেকে প্রথমে লার্ভা হবে, লার্ভা থেকে হবে হচ্ছে আপনার ম্যাগট, ম্যাগট একটা লার্ভার টাইপ, তারপর হবে পিউপা, তারপরে অ্যাডাল্ট ফ্লাই হয়ে উড়ে যাবে। এই যে যে লাইফ সাইকেলটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর পর মানে টাইম ধরে হয়,
যে এগ থেকে কখন লার্ভাটা হ্যাচ করবে, লার্ভা থেকে কখন ম্যাগটে পরিণত হবে, এই যে যে টাইমের পার্থক্যটা, এটার আন্ডারে আমরা জানতে পারি যে পেশেন্টটা কত আগে মারা গেছিল। আমরা জানতে পারি যে পেশেন্টের এই যে যে ধরেন যে বিভিন্ন টাইপের হাউস ফ্লাই থাকে, যে মুস্কা ডোমেস্টিকা, মুস্কা ভিসিনিয়া, আমরা জানি এই হাউস ফ্লাইগুলোর বিভিন্ন টাইপের আন্ডারে ভাগ করে আমরা জানতে পারি কোন এলাকায় কোন হাউস ফ্লাই আছে, তার আন্ডারে ভাগ করে, বা কোন এলাকায় কোন ইনসেক্ট আছে। শুধু তো হাউস ফ্লাইয়ের উপরেই এন্টেমোলজি না, আরও তো ইনসেক্ট আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে জানতে পারি সেটা এই বডিটা কোথায় মারা হয়েছিল, বা কোথায় যে কোনো বডিটা কি আসলে সরানো হয়েছে কিনা, এটা জানতে পারি। তারপরে হচ্ছে যে ম্যাগট আসছে, এটা তাহলে কি একটা ডিকম্পোজিশনের সাইন, তাহলে এটা আমরা বুঝতে পারি একটা সিওরেস্ট সাইন হিসেবেও আমরা আনতে পারি। এগুলোই বলা হচ্ছে। দেখেন মিয়াসিস, MYIASIS, মিয়াসিস এটা কি? এটা হচ্ছে আমরা মৃত বডির মধ্যে যখন ফ্লাই ইনফেস্টেশন করে, ফ্লাইয়ের ম্যাগট পাওয়া যায়। এই যে ম্যাগট, ম্যাগট তো ছবিটা এখানে নাই, ম্যাগটটা দেখতে হবে এরকম, ঠিক এই যে এরকম ম্যাগট পাওয়া যায়, এইটা ম্যাগট ধরতে পারেন, এটা ম্যাগটের মতো দেখতে। মানে লার্ভার পর আপনার প্রথমে আসে হচ্ছে এগ থেকে লার্ভা, লার্ভা থেকে ম্যাগট, তারপরে পিউপা, তারপরে অ্যাডাল্ট। এই ম্যাগটটা যখন ইনভেস্ট করে বডি, ডেড বডিতে, সেটা হচ্ছে নর্মাল বিষয়, কিন্তু একটা লিভিং বডিতে যখন করবে তখন আমরা তাকে একটা ডিজিজ বলবি, সেটাকে বলি হচ্ছে মিয়াসিস, MYIASIS, নট মিওসিস। মিওসিস হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সেল ডিভিশন, আবার মিওসিস বলতে আপনার হচ্ছে ক্লোজার অফ দ্য পিউপিল, কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। আর এটা মায়াসিস বলা আছে, MYIASIS, ইনফেস্টেশন অফ দ্য বডি বাই ফ্লাই ম্যাগট। এটা যারা হচ্ছে ধরেন যে অতিরিক্ত মাত্রা সিভিয়ারলি ডিজিজড পারসন, দেখার টেক কেয়ারের কেউ নেই, অথবা খুবই গরিব, তাদের এরকম হতে পারে। এবং এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে প্রথমে আপনার হাউস ফ্লাই অ্যাট্রাক্ট হবে ফাউল স্মেল দিয়ে, এবং তারা হচ্ছে নিউট্রিশন এবং ব্রিডিং এর জন্য চলে আসবে আপনার বডিতে। বডির ন্যাচারাল অরিফিস, কাট উন্ড থাকে যদি কোথাও, তারপরে কোথাও লিপের চারপাশে, আইলিডে, সেখানে সে ডিম পারবে 120 থেকে 150টার মতো। এই ডিমটাই দেখেন প্রথমে মরার 18 থেকে 36 ঘন্টা পর ডিমটা লার্ভায় পরিণত হবে। দেখেন এখানে হচ্ছে টাইমের বিভিন্ন ভিন্নতা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, আপনাদের স্যার ম্যাডামরা যেটা বলবে সেইভাবে আপনার টাইমটা পড়বেন। অথবা এই যে 8 থেকে 12টা মনে রাখেন, আমি হচ্ছে 8 থেকে 12টা বিভিন্ন বই ধরে দেখলাম, এটাই মেইনলি বলা হয়। পরে লার্ভা হলো, লার্ভার 1 থেকে 2 দিন পর সেটা হচ্ছে ম্যাগটে পরিণত হবে। এবং ম্যাগটরা আমরা জানি কি ইনফেস্টেশন করবে, কিভাবে ইনফেস্টেশন করে, প্রোটিওলাইটিক এনজাইম তৈরি করে, মানে আপনার সেলের মধ্যে যে প্রোটিন থাকে, তারপরে আপনার যে মাসেল থাকে, সেগুলো সব ফুটো করে ঢুকে গেল টিস্যুর মধ্যে, এবং টিস্যুর মধ্যে ঢুকে ডিস্ট্রয় করা শুরু করলো, এটা হচ্ছে ম্যাগট চলে আসলো। এই ম্যাগট আলটিমেটলি পিউপাতে পরিণত হবে। পিউপা হচ্ছে ম্যাগটের থেকে একটু বড়, এই যে পিউপা দেখতে এরকম, লার্ভা দেখতে এরকম, আর ম্যাগট হচ্ছে এইদের মাঝামাঝি একটা স্টেট, সাদা কালারের, ধরেন যে এই জিনিসটাই শুধু সাদা কালারের, সেটাই হবে ম্যাগট। এই পিউপাই সাদা কালারের যদি হয় ম্যাগট। তার পিউপা থেকে 3 থেকে 5 দিন পর ফ্লাই হলো, মোট 8 থেকে 10 দিনের মধ্যে সেই অ্যাডাল্ট ফ্লাই আপনার একটা ডেড বডি থেকে উড়ে চলে যাবে, এটাই। আর মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা আমি প্রথমেই বলে নিয়েছি বলার আগে, এটা একটু পড়ে নিন, শেষ। এই হলো এন্টেমোলজি। তারপরে আমাদের আবার মুখস্থ কয়েকটা টপিক দেখেন, এটা এটা পড়ি, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন কতবার আসছে। এই যে আপনার কেন হচ্ছে ফরেন্সিক মেডিসিনের ফেয়ার নলেজ লাগবে, উপযুক্ত নলেজ কেন প্রয়োজন একজন ডক্টর হিসেবে। প্রথম কথা হচ্ছে সেফগার্ড অফ দ্য ইন দ্য প্রফেশন, আপনার মেডিকেল ওয়ার্কে আপনি কতটুকু লয়ের লিমিট, মানে আপনি কতটুকু কাজ করতে পারবেন, একটা ল অনুযায়ী আপনার চলতে হবে, তো তার একটা লিমিট আছে, সেটা আপনার ফলো করার জন্য অবশ্যই সেফগার্ড হবেন। তাহলে অবশ্যই আপনার তাহলে ফরেন্সিক মেডিসিন জানা লাগছে, তাহলে আপনার সেফগার্ড রাখতে পারবেন, নিজেকে সেফ রাখতে পারবেন, যে আমি এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা ভেবে চিন্তে নিতে পারবো। তারপর হচ্ছে কোড অফ কন্ট্যাক্ট সম্পর্কে জানতে পারবো, আমি আমার পেশেন্টের সাথে কীরকম আচরণ করবো, আমার কলিগের সাথে কীরকম আচরণ করবো, স্টেটের সাথে আমার কীরকম আচরণ হবে, এগুলো। এক্সপার্ট অপিনিয়ন দিতে পারবো, এক্সপার্ট অপিনিয়ন বলতে অপিনিয়ন আপনি অনেকেই দিতে পারে, কিন্তু আপনি একটা এক্সপার্ট অপিনিয়ন হিসেবে গণ্য হবে কখন একটা কোর্টে, যখন আপনি এই ডাক্তার হিসেবে ডাক্তার, এবং আপনার এই অপিনিয়ন, ধরেন যে কোনো ডিজিজ সম্পর্কে কোনো অপিনিয়ন, কোনো হার্ট সম্পর্কে অপিনিয়ন, হার্ট বা ট্রমা, এই ক্ষেত্রে আপনারকে যখন কোর্টে ডাকবে তখন আপনার এই অপিনিয়নটা গণ্য হবে এক্সপার্ট অপিনিয়ন হিসেবে। আপনার উইটনেস, আপনি যখন উইটনেস করেছেন এই একই এই যে ডিজিজ মানে মৃত্যুটা, তখন আপনার এই উইটনেসটা কোর্টে আপনার এক্সপার্ট উইটনেস হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এগুলো আপনার ইম্পর্টেন্স অফ ফরেন্সিক মেডিসিনের নলেজ। এরপরে দেখেন রোল অফ মেডিকেল জুরিসপ্রুডেন্স, একটু পড়ে নিন, যে আমরা বলেছি পেশেন্টের সাথে কীরকম হবে, ডক্টরের সাথে কীরকম হবে, স্টেটের সাথে কীরকম হবে, সেগুলোর এক্সাম্পল, যে কখন কখন এগুলোর কাজে লাগে। এবার হচ্ছে একটা টপিক আপনাদের একটু জানতে হবে, যে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন এই জিনিসটা কি।
ক্লিনিক্যাল মেডিসিন আর ফরেন্সিক মেডিসিন এর মধ্যে যে রিলেশনটাই সেটাই হচ্ছে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। দেখেন মেডিকেল স্পেশালিস্টি হুইচ ডিলস উইথ দ্য ইন্টারাকশন বিটুইন ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড ফরেন্সিক মেডিসিন। এখানে এক্সাম্পলগুলো দেখেন। ক্লিনিক্যাল মেডিসিন, এই যে ফিজিক্যাল অ্যাসাল্টের একটা ভিকটিম আসছে, ইনি কিন্তু মৃত না। আমরা কি জানি যে ফরেন্সিক মেডিসিন মানে অটোপসি, এটা একটা ভুল ধারণা। কারণ ফরেন্সিক মেডিসিনের সবচেয়ে ভাইটাল জিনিস বলতে পারেন অটোপসি। তারপরেও কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ফিজিক্যাল অ্যাসাল্টের ভিকটিম আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, একটা সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে আসতে পারে কিন্তু এই ইমার্জেন্সিতে আসে প্রথমে, অথবা আপনার কাছে পাঠিয়ে দিবে ফরেন্সিক মেডিসিন স্পেশালিস্ট হিসেবে। তারপরে সেক্সুয়াল অ্যাসাল্টের ভিকটিম, রেপ ভিকটিম, ইনাদের এক্সামিনেশন কিন্তু ফরেন্সিক মেডিসিনেই করা হয়। নেগলিজেন্সের ভিকটিম, ধরেন অনেক দিন ধরে পড়ে আছে, খাবার দাবার দেয় না, ফেলে রেখে দিয়েছে বৃদ্ধ মা বাবাকে, সেইটা আপনার দেখতে হবে। এজ ডিটারমিনেশনের ক্ষেত্রে কোনো হাড় পেয়েছে, সেটার এজ ডিটারমিনেশন করতে পারেন, অথবা কোনো আসল ব্যক্তিকেই পেয়েছে, তার ধরেন যে বাচ্চা বয়স এখন সে কি 16 থেকে দেখে মনে হচ্ছে 16 to 19 বছর বয়স। এখন যদি এটা সমস্যাটা হয়ে গেল কোথায়, এই যে 18+, তখন আমরা অ্যাডাল্ট ধরবো। এই অ্যাডাল্ট কি অ্যাডাল্ট না, সেটা এজ ডিটারমিনেশন আপনার দায়িত্ব। এইভাবে আপনার এই সব কেস, যেটা হচ্ছে আপনার লাইভ হিউম্যান নিয়ে ফরেন্সিক মেডিসিন যখন কাজ করবে, তখন সেটাকে বলা হবে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। এই যে এই সম্পর্কটা আছে ক্লিনিক্যাল মেডিসিন আর ফরেন্সিক মেডিসিনের মধ্যে সম্পর্কটা, এই যেখানে লেখাই আছে, এক্সামিনেশন অফ দ্য লিভিং পারসন ফর মেডিকো লিগাল পারপোসেস। এখন এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা একটু দেখে নিন কোথায় কোথায় ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনের সার্ভিস দেওয়া হয়। যেমন গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আপনাদের মেডিকেল কলেজে থাকবে অবশ্যই। ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলোতে দেওয়া হয়, যেটা হচ্ছে আমি বলেছি যে মারামারির লোকজন আসতে পারে ওখানে। তারপর উপজেলা হেলথ কমপ্লেক্সে দেওয়া হয়, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দেওয়া হয়। এই যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, এটা কি? আপনাদের প্রত্যেক মেডিকেল কলেজে একটা করে আছে। এখানে এটা আপনার একটা বলা যায় একটা থানার মতো, মানে আপনার হসপিটালের মধ্যেই একটা থানার মতো। তারপর ওখানে আপনার কনসালটেন্ট থাকবে, ওখানে ডাক্তারও থাকবে। এটা হচ্ছে একটা ওয়ান স্টপে আপনার ক্রাইসিস নিয়ে যদি আসে সেই সেন্টারটা, সেখানে কি কি থাকে দেখেন। প্রোভাইড অল রিকোয়ারমেন্ট সার্ভিস অফ আ ওমেন ভিকটিম। একজন ওমেন ভিকটিম যদি ভায়োলেন্সের কোনো ভিকটিম হয়, মানে হচ্ছে ধরেন যে সাংসারিক দ্বন্দ্ব, তারপরে হচ্ছে কোনো ধরনের ইফটিজিং হয়েছে, সেই ক্ষেত্রে আসতে পারে। তবে এখানে দেখেন প্রোভাইড করা হয় হেলথ কেয়ার, পুলিশ অ্যাসিস্ট্যান্স, ডিএনএ টেস্ট করা যেতে পারে, সোশ্যাল সার্ভিস, লিগাল, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, লিগাল অ্যাসিস্ট্যান্স, মানে এখানে তাহলে লয়ারেরও কাজ চলে আসছে। সাইকোলজিক্যাল কাউন্সিলিং, কাউন্সিলর থাকে, শেল্টারও দেওয়া থাকে। ওনার ধরেন যে বাসায় ফেরত যেতে পারবে না, দ্বন্দ্ব করে আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু শেল্টারের একটা সার্ভিসও দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আপনার ওয়ান স্টপ ক্রাইসিসের ধারণাটা। এটা কিন্তু আপনাদের ধরতে পারে, আমাকে কিন্তু টার্ম পরীক্ষা এটা ধরেছিল যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে কী জানো একটু বলো। আপনাদের প্রত্যেক কলেজে আছে, আপনারা দেখে আসবেন, আপনারা দেখে একবার ট্যুর দিয়ে আসবেন যেখানে কি আছে, ওখানে যিনারা থাকেন ওনারা বসেন, ওনাদের কাছে শুনবেন এখানে কি কি সার্ভিস দেওয়া হয়। এটা জানলেই হবে, শুধু নামটা জানবেন আর হচ্ছে কি কি সার্ভিস দেওয়া হয় এটা জানবেন, আর কিছু দরকার নেই। এরপরে যেটা মুখস্থ করতে হবে একদমই, হিস্টোরি অফ ফরেন্সিক মেডিসিন। এটা আপনার ধরেন যে এটা আপনার টার্ম পরীক্ষা, আইটেম পরীক্ষা, আপনার এমনকি প্রফ পরীক্ষাও হিস্টোরি অফ ফরেন্সিক মেডিসিন দিয়ে শুরু হতে পারে। এটা মুখস্থ জিনিস পুরোই, যেমন আমি কয়েকটা শুধু দেখাই আপনার মুখস্থ, যেটা হচ্ছে ফেল হতে পারে এমন একটা টপিকের মধ্যে আছে যে আপনার প্রথম মেডিকো লিগাল অটোপসি কোথায় হয়েছিল, বলগনা, ইটালিতে, এবং কে করেছিলেন, বার্টোলোমিও দে ভ্যারিগনানা। এটা আপনাদের পাশ ফেলের একটা কোশ্চেন, এবং কত সালে, 1302 সালে। আর একটা জিনিস, আপনার ফাদার অফ ফরেন্সিক মেডিসিন এবং ফাদার অফ ফরেন্সিক সাইকিয়াট্রিকে, সে হচ্ছে পাওলাস জাকিয়াস, কি বই লিখেছিলেন, কোশ্চেনারি মেডিকো লিগালিস। এই কয়টা নাম এভাবে আপনারা পড়ে ফেলবেন। দেখেন ম্যাকনোটেন্স রুল, এটা কত সালে, 1843 সালে। এভাবে আপনাদের কষ্ট করে মুখস্থ করতে হবে, কিছু করার নাই আসলে। এরপরে টপিক হচ্ছে কনসেন্ট। কনসেন্ট, আচ্ছা কনসেন্ট, এটা আমরা এখন দ্রুত যাব। এখানে আবার সেই মুখস্থ টপিক, এখানে কনসেন্ট আছে আর হচ্ছে ইউথ্যানাসিয়া। এই দুটো টপিক শেষ হলে আমাদের হচ্ছে দুটো আইটেম একবারে শেষ হয়ে যায়। একটা হচ্ছে ডেথের আইটেম এবং আর একটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের আইটেম। তাহলে এখন কনসেন্টে আসি। কনসেন্টের সংখ্যাটা দেখেন, ফ্রি, ভ্যালিড, ভলেন্টারি। ফ্রি মুক্তভাবে, ভ্যালিড এবং ভলেন্টারি নিজের থেকে, ফ্রি এবং ভলেন্টারি মানে নিজের থেকে ফ্রিলি, সে হচ্ছে একটা ভ্যালিড। ভ্যালিড অ্যাগ্রিমেন্ট, অ্যাপ্রুভাল অর পারমিশন দিচ্ছে, অ্যাগ্রিমেন্ট করছে, অ্যাগ্রি করছে, অ্যাপ্রুভ করছে। অ্যাগ্রি করা আপনার সাথে হ্যাঁ বলছে এবং অ্যাপ্রুভ করছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবং পারমিশনও দিচ্ছে, মানে এই একই কথা বারবার বলা হচ্ছে। ফর কমপ্লায়েন্স অফ সাম অ্যাক্ট,
যে এই কাজটা করার জন্য যে পারমিশনটা দিচ্ছে। এক কথায় হচ্ছে কাজ করার জন্য পারমিশন দেওয়া হচ্ছে কনসেন্ট। সেটাকে এত সুন্দরভাবে লেখার দরকার কেন ভাইবার জন্য, এই সরি আপনার রিটেনের জন্য। রিটেনে দেখেন কতবার আসছে, সুন্দর করে লিখতে হবে বুঝিয়ে শুনে। রেডিতে কিন্তু সুন্দর করে লিখেছে যে ভলেন্টারি এগ্রিমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড অর পারমিশন, ভলেন্টারি এগ্রিমেন্ট কমপ্লায়েন্স অর পারমিশন, এটা হচ্ছে আপনার কনসেন্টের সংজ্ঞা। কনসেন্টের সংজ্ঞা যেটা আপনাদের স্যার ম্যাডাম লিখতে বলবে সেটাই আপনারা লিখবেন। এরপর টাইপস দুই ধরনের আছে, একটা ইমপ্লাইড আর একটা হচ্ছে এক্সপ্রেস কনসেন্ট। ইমপ্লাইড বলতে একটা এক্সাম্পল দিই, আপনার পেশেন্ট ধরেন যে আপনারা যখন ডাক্তার হিসেবে বসেছেন চেম্বারে, আপনার কি ব্লাড প্রেশার মাপা যাবে, পেশেন্ট আপনি বলবেন যে বাবা অথবা মা আমি একটু প্রেশারটা মাপবো, তখন হাতটা এগিয়ে দিবে। হাতটা এগিয়ে দেওয়া মানেই উনি কিন্তু কনসেন্ট দিচ্ছে যে হ্যাঁ করেন, এটাই কনসেন্ট। ইমপ্লাই উনি কিন্তু বলেননি বা উনি কিন্তু কিছু আপনাকে রিটেনলি লিখেও দিননি, তাও আপনার হাতটা এগিয়ে দেওয়া মানে বোঝাচ্ছে যে ইমপ্লাইড কনসেন্ট, ইমপ্লাই করেছেন উনি। তারপরে এক্সপ্রেস কনসেন্ট, যেটা হতে পারে ভার্বাল রিটেন। যেমন ভার্বালি কোনো সময় আপনার হ্যাঁ বা না শোনা লাগবে। আমরা যেটা করি একদম সহজ কথায়, ওয়ার্ডে গিয়ে যখন আমরা ওই যে এক্সামিনেশন করার আগে বলি যে আমি এই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনার কিছু পরীক্ষা করে দেখবো, আপনার কোনো অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি কি একটু পরীক্ষা করে দেখতে পারি? তখন বলবে হ্যাঁ বাবা করো। এটা নর্মালি এরকম, এটা হচ্ছে ভার্বাল কনসেন্ট। রিটেন কনসেন্ট লাগে খুব মেজর মেজর ইভেন্টে রিটেন কনসেন্ট নেওয়া লাগে, যেমন হচ্ছে আপনার ওটিতে নেওয়ার আগে পেশেন্টের গার্জিয়ানের কাছ থেকে কিন্তু রিটেন কনসেন্ট নেওয়া লাগে, অ্যানাস্থেশিয়ার আগে আপনার রিটেন কনসেন্ট নেওয়া লাগে, সার্জারির আগে রিটেন কনসেন্ট নেওয়া লাগে। ওখানে অনেক কনসেন্টের ক্ষেত্রে অনেক প্রথমে এটার এই কনসেন্টগুলোকে রিটেন কনসেন্ট যেমন বলছি, কিন্তু এটার একটা সুন্দর নাম আছে ইমপ্লাইড কনসেন্ট। এই আপনার ইমপ্লাইড না সরি, এটা হচ্ছে আপনার সুন্দর নামটা হচ্ছে ইনফর্মড কনসেন্ট। এই যে ইনফর্মড কনসেন্ট এইটা চলে আসবে যে পেশেন্টকে তখন সুন্দর করে বলা হয় প্রথমে যে ধরেন যে এটা আমি তাহলে পড়িয়ে ফেলি যে নেচার অফ কন্ডিশন। ধরেন যে একটা পেশেন্ট ক্যান্সার নিয়ে আসছে, এটা দিয়ে এক্সাম্পল, একটা পেশেন্ট ক্যান্সার নিয়ে আসছে, তাহলে উনার নেচার অফ দ্য কন্ডিশন সম্পর্কে আগে বলতে হবে যে এটা কি বিনাইন না মেলিগন্যান্ট। ধরেন যে যদি লাইপোমা হয়, লাইপোমা তো বিনাইন, এটা কোনো ক্ষতি করবে না। ধরেন হাতে হয়েছে লাইপোমাটা, বললাম যে বাবা দেখেন আপনার হাতে একটা সমস্যা আছে, ফোলা হয়েছে, তা এটা তো ওইরকম ক্ষতি করবে না। আপনার যদি মনে হয় যে আপনার কসমেটিক্যালি সমস্যা করছে, যদি বিচ্ছিরি দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার সার্জারি করে দিতে পারি, এখানে ওরকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু সেটা যদি হয় ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, সেটা যদি হয় ব্রেইন টিউমার, সেই ক্ষেত্রে কিন্তু বলে দিতে হবে সেটা কিন্তু ম্যালিগনেন্ট হওয়ার পসিবিলিটি বেশি, সেটা বলে দিতে হবে। কন্ডিশন অফ দ্য নেচার বললাম আমি। এরপরে কি প্রসিডিওর করব, বলবো যে আমি সার্জারি করতে হবে আপনাকে, প্রসিডিওরটা বললাম। এরপরে এক্সপেকটেশন অফ দ্য রেকমেন্ডেড ট্রিটমেন্ট অ্যান্ড লাইকলিহুড অফ সাকসেস। এখন ধরেন যে ব্রেইন টিউমার, সেটা আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে আমি আপনাকে রেকমেন্ড করব আপনার স্কালটা কেটে খোলা লাগবে, তারপর ব্রেইনটা সার্জারি করা লাগবে, এটা একটা ডিফিকাল্ট প্রসেস, এটা সাকসেস হওয়ার রেট এত এবং আনসাকসেসও হতে পারে, সেগুলো কিন্তু বলে নিতে হবে। এরপরে হচ্ছে ডিটেইলস অফ অল্টারনেটিভ কোর্স অফ ট্রিটমেন্ট। এখন কি ধরেন যে কেমোথেরাপি দেওয়া যেতে পারে, অথবা রেডিওথেরাপি দেওয়া যেতে পারে, অথবা সার্জারি করা যেতে পারে। আপনি কিন্তু অল্টারনেটিভগুলোও বলে ফেলবেন যে আমি আপনাকে কেমোথেরাপি মানে ড্রাগ দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে পারি, অথবা রেডিওথেরাপি দিতে পারি, এখন তারপরে সার্জারি করতে পারি। কিন্তু আপনার যেরকম অবস্থা এখানে, আপনার ধরেন যদি অনেক খারাপ কিছু হয়, তাহলে বলতে হবে যে আপনার এখন সার্জারি করে ফেলাই ভালো। আর যদি যেমন লাইপোমাও কিন্তু খারাপ না হওয়া সত্ত্বেও এটা কিন্তু সার্জারি করে ফেলতে, এখানে তো কোনো রেডিওথেরাপি কেমোথেরাপির কথা আসছে না, এগুলো বলে ফেলতে হবে, মানে আপনার অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলো বলা লাগবে। এরপরে ওটায় কীরকম রিস্ক বা বেনিফিট আছে সেটা বলতে হবে। রিস্ক বলতে যে ধরেন যে কোনো টিউমার হয়েছে জয়েন্টের আশেপাশে, তাই সেটা কাটতে গেলে সেখানে যদি আমি কাটি, ধরেন লাইপোমাই বের করে আনলাম, এরপর ওখানে তো যে স্কিনগুলো সেটা যদি কোনো ধরনের স্কার তৈরি করার কারণে জয়েন্টের মোবিলিটিতে প্রবলেম হতে পারে, এটা কিন্তু বলে ফেলতে হবে যে আপনার বেনিফিট এত 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 বেনিফিট, আপনার কসমেটিক্যালি ভালো হবে, এই হবে, কিন্তু যেহেতু জয়েন্টের পাশে, সেই ক্ষেত্রে একটা রিস্ক থেকেই যাচ্ছে যে ওখানে একটা জয়েন্টের মোবিলিটির অবস্থা তৈরি হতে পারে, এগুলো বলে ফেলতে হবে। তারপরে পোটেনশিয়াল রিস্ক অফ নট রিসিভিং ট্রিটমেন্ট। এখন বলতে হবে ধরেন যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমায় ফেরত আসি, যে আপনি যদি এখন এই ট্রিটমেন্টটা না নেন আপনার লাংয়ের ক্যান্সারের কারণে, সেটা যদি ছড়িয়ে যায় সেটা কিন্তু অনেক গুরুতর হতে পারে। এবং মেটাস্টাসিস বলি আমরা এটাকে, যে লিমফ্যাটিক মেটাস্টাসিস, লিম্ফের মাধ্যমে ছড়িয়ে গেল, লিম্ফ যেটা লিম্ফ সিস্টেম আছে, লিমফ্যাটিক সিস্টেম, সেটার মাধ্যমে ছড়িয়ে, রক্তের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, অথবা ডিরেক্টলি আপনার প্লুরাল ক্যাভিটিতে চলে আসতে পারে। এভাবে বলে দিতে হবে যে আপনি যদি না দেন এরকম খুবই সমস্যা হতে পারে, বডির মধ্যে ছড়িয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আর এখন যেরকম সম্ভাবনা আছে যতটাও বাঁচার, পরে কিন্তু নাও থাকতে পারে। আর হচ্ছে কিছু ইনহেরিটেড রিস্ক থাকবে, যেমন
আপনার রিস্ক অ্যান্ড বেনিফিট দেখেন, ইনহেরিটেড রিস্ক আর এখানে রিস্কের মধ্যে পার্থক্য। রিস্ক বলতে আমি যখন বলেছিলাম যে এই সার্জারির কারণে এরকম বেনিফিট হবে, তবে আপনার জয়েন্টটা ইমোবাইল হয়ে যেতে পারে, পারে, নট 100% শিওর। বাট এখানে কিছু 100% শিওর জিনিস আছে, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি। এটা যখন একটা পেশেন্টকে দেওয়া হয় তখন দেখা যায় তাদের এই যে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, চুল পড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, সেগুলো বলে ফেলতে হবে যে এইটা আপনার দিতে হবে, মানে এক কথায় সাইড ইফেক্টগুলো বলতে হবে, ড্রাগের সাইড ইফেক্টগুলো বলে ফেলতে হবে যে আপনাকে তো দিব, তবে এই ক্ষেত্রে আপনার কিছু ইনহেরিটেড রিস্ক আছে এই ট্রিটমেন্টে, এগুলো বলে ফেলতে হবে। তাহলে এটাই হচ্ছে আপনার ইনফর্মড কনসেন্ট। এগুলো এর ক্ষেত্রে আমরা রিটেন কনসেন্ট হিসেবে আমরা নিই, সব কিছু লিখে দিই, বুঝিয়ে দিই, তারপরে উনি সাইন করবেন, তারপরে আমি হচ্ছে যাব, এর আগে যাবো না। তাহলে আবার ফিরে আসে রিটেন, ভার্বাল, এক্সপ্রেসিভ, সব আমরা বললাম। এই যে আমরা কনসেন্টের টাইপ জানলাম, এটা আপনারা পড়ে ফেলবেন। এরপরে মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ কনসেন্ট কি? দেখেন, কোনো প্রসিডিউর শুরু করার আগে আপনি যদি কনসেন্ট ছাড়া শুরু করেন, সেটা কিন্তু লিগালি সেটা একটা অ্যাসাল্টের আন্ডারে পড়ে। কারণ আপনি জানেন যে এখানে একটা ব্যথা, পেশেন্টের ব্যথা বুকে, আপনি অ্যাবডোমিন এক্সামিনেশন করবেন, তার আগে আপনি নিলেন না কনসেন্ট, তাহলে ওনাকে কিন্তু আপনি ব্যথা দিচ্ছেন। পেটের ধরেন লিভারের কোনো সমস্যা আছে, লিভারে চাপ দিয়ে আপনি লিভার পালপেট করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে উনি ব্যথা পাবেন, তাহলে এটা কি অ্যাসাল্টের আন্ডারে পড়ছে। তারপরে এই দেখেন, কনসেন্ট না নিয়ে প্রসিডিউর করলে অ্যাসাল্ট। তারপরে আপনি যদি কোনো রিকোয়ার্ড ইনফরমেশন ছাড়া উনার কাছ থেকে আপনি কনসেন্টটা নেন, সেই ক্ষেত্রে নেগলিজেন্স হবে, মানে আপনি গুরুত্ব দিননি, আপনি ইনফরমেশন, রাইট ইনফরমেশন না দিয়েই উনার কাছে কনসেন্ট নিয়ে নিলেন। আচ্ছা আমি করব, আপনার কোনো সমস্যা হবে না, এইটুকু। কিন্তু তার আগে কিছু সার্জারি যদি করতে চান, তার আগে বলে নিতে হবে এত কিছু। আমি যেটা বললাম ইনফর্ম কনসেন্ট সম্পর্কে, কম, এখানে আপনার কি কি করা লাগতো একটু দেখে আসি। কি কি করা লাগতো, যে আপনার প্রথমে কন্ডিশন সম্পর্কে বলা লাগতো, প্রসিডিউরে কি হবে, আপনার কি কি রিস্ক আছে, বেনিফিট, এগুলো না বলেই আপনি নিলেন, তাহলে সেটা কি হবে, আপনার নেগলিজেন্স হবে, নেগলিজেন্স। আর আপনি যদি কনসেন্টই না নেন, সেই ক্ষেত্রে কি হবে, কনসেন্টই যদি না নেন, এই যে রিকোয়ার্ড ইনফরমেশন নিলেন না কনসেন্টের আগে, সেই ক্ষেত্রে হলো কি নেগলিজেন্স। আর কনসেন্টই একেবারে না নিলে হবে হচ্ছে ডেফিসিয়েন্সি ইন মেডিকেল সার্ভিস, মানে আপনার মেডিকেল সার্ভিসটাই ভুল হয়েছে। সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। লিগাল একটা জিনিস, কনজিউমার প্রোটেকশন আইন হচ্ছে আপনার ভোক্তা সংরক্ষণ যে আইনটা, এটা। এরপরে দেখেন, কনসেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা ওখানে সংজ্ঞাই পড়েছিলাম, ফ্রি ভলেন্টারি হতে হবে, তারপরে ইনফর্ম করে নিতে হবে। আপনার ওই যে কী কী টপিকে ইনফর্ম করতে হবে, 7টা টপিক আমরা মুখস্থ করে ফেলবো, ওটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ক্লিয়ার হতে হবে, একদম ক্লিয়ার করে স্পষ্টভাবে বলতে হবে, ডিরেক্টলি বলতে হবে, কোনো ইনডিরেক্ট কোনো কথা দিয়ে ইমপ্লাই করে দিলাম হবে না, একদম ডিরেক্ট যেটা সমস্যা সেটাই বলে ফেলতে হবে। কোনো ফ্রজুলেন্স হবে না, কোনো ফ্রড করা যাবে না। তারপরে কোনো ইনফ্লুয়েন্স অফ ফেয়ারের আন্ডারে আপনি কনসেন্ট নিতে পারেন না। তারপরে কোনো মিসরিপ্রেজেন্ট অফ দ্য ফ্যাক্ট, কোনো ফ্যাক্টকে আপনি মিসরিপ্রেজেন্ট করে আপনি ভুলভাল বুঝিয়ে কনসেন্ট নিতে পারবেন না। তারপরে কোনো থ্রেট দিয়ে আপনি নিতে পারবেন, যে থ্রেট ফেয়ার কাছাকাছি জিনিস। এরপরে হচ্ছে কোনো মাইনর বা ইনসেনের কাছ থেকে যদি আপনি কনসেন্ট নিতে চান, সেক্ষেত্রে তাদের গার্জিয়ানের কাছ থেকে নিতে হবে, কারণ কনসেন্ট দেওয়ার মতো কোনো অবস্থা নাই লিগালি। তারপরে কোনো ইনটক্সিকেটেড পার্সনের কাছ থেকে আপনি কনসেন্ট নিতে পারবেন না, অ্যালকোহল খেয়ে মাতাল হয়ে আছে তাদের কাছে কনসেন্ট নেওয়া যাবে না। এটুকু জাস্ট জানবেন। এখান থেকে দেখেন বাকি সব সেম জিনিস, ঘুরিয়ে পেঁচিয়ে, এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, একটু দেখে নিয়েন। এই যে এখানে কনসেন্ট কোন সময় ইনভ্যালিড হবে, এটা একটু দেখবেন, যে কোন সময় নেওয়া যাবে না। এই যে এটা বললাম, মাইনর ইনসেন পার্সন থেকে নিতে পারবেন না, ইনটক্সিকেটেড পার্সন থেকে নিতে পারবেন না, এইগুলো একটু পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে এই যে ইনফর্ম কনসেন্ট কখন হচ্ছে আপনার নেওয়া লাগবে না, আমরা বলেছি যে ইনফর্ম কনসেন্ট মোটামুটি সব সার্জারি ইম্পর্টেন্ট, যে ভাইটাল ভাইটাল জিনিস করবেন, অবশ্যই ইনফর্ম কনসেন্ট নিয়ে নেওয়া লাগে, যেটা আমরা হচ্ছে এক্সামিনেশন আগেও করি। এত বড় একটা কথা বলি, আমি আমার নাম বলি প্রথমে, আমি খুলনা মেডিকেল কলেজ বা যে মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের বা এত বর্ষের একটা শিক্ষার্থী, আমি আপনার কিছু পরীক্ষা করব, আমি আপনাকে ব্যথা না দেওয়ার চেষ্টা করবো, এত কিছু বলে নিই, এগুলো কিন্তু ইনফর্ম কনসেন্টের আন্ডারে পড়ে যায়। এটাকে একসাথে বলা হয় এই যেটা ব্ল্যাঙ্কেট বা ওপেন কনসেন্ট, যেটা আন্ডারে আপনার যেই কনসেন্টের আন্ডারে কভার অলমোস্ট এভরিথিং এ ডক্টর মাইট ডু টু এ পেশেন্ট উইদাউট মেনশনিং ইট এনিথিং স্পেসিফিক। কোনো স্পেসিফিক জিনিস আপনারা বলেন না, তবে বলে ফেলেন যে এত এত আপনার পরীক্ষা করব, আপনার ব্যথা না দেওয়ার চেষ্টা করবো, এত কিছু কথাবার্তা বলেন, সেটাকে ব্ল্যাঙ্কেট বা ওপেন কনসেন্ট বলা হয়। এবং সেটা একটা ইমপ্লাইড কনসেন্ট কিন্তু বলা যায়, সমস্যা নাই। কিন্তু ইমার্জেন্সি কেসে আমরা ইনফর্মড কনসেন্ট ইউজ করি না। ইমার্জেন্সি কেসে একজন ধরেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট, তার কাছ থেকে আপনার ইমার্জেন্সি কেস, তাকে আপনার কনসেন্ট নেওয়ার কোনো দরকার নেই। থেরাপিউটিক প্রিভিলেজের ক্ষেত্রে নেওয়া লাগে না। তারপরে হচ্ছে এই যেটা থেরাপিউটিক ওয়েভার,
পেশেন্ট ধরেন যে বললো যে এমন একটা সমস্যা ওনার, যেটা হচ্ছে উনি শুনলে এখন অনেক কষ্ট পাবেন, মানে সাইকোলজিক্যালি ডিস্টার্ব হতে পারে। সেক্ষেত্রে বলবে যে না, আমি শুনতে চাচ্ছি না আমার সমস্যাটা, আমার কোনো ক্লোজ রিলেটিভকে বলেন। সেটা হচ্ছে থেরাপিউটিক ওয়েভার। এই তিনটা কজে আপনার হচ্ছে নেওয়া লাগে না। আরও কয়েকটা কজ আছে, এটা আপনার দেখতে পারেন, মেইনলি রেডিতে এই তিনটা দেওয়া, দেখে নিন। এখন থেরাপিউটিক প্রিভিলেজ জিনিসটা কি, এটা একটু জানতে হবে। থেরাপিউটিক প্রিভিলেজ বা থেরাপিউটিক এক্সেপশন কখন আপনি দিবেন না, কনসেন্টটা নেওয়ার মানে আপনার কনসেন্ট নেওয়ার দরকার নেই। এই যে এত কিছু বোঝানোর, যে হচ্ছে এত কিছু বুঝালো আমরা ইনফর্ম কনসেন্টে, ইনফর্ম কনসেন্টে এত কিছু বোঝানোর দরকার হবে না যখন পেশেন্ট হচ্ছে সিরিয়াস সাইকোলজিক্যাল থ্রেট আন্ডারে থাকবে। মানে সে হচ্ছে এমন পাগল হয়ে যেতে পারে, এরকম একটা সমস্যা, মানে এমনি হাইপার সেন্সিটিভ কিছু পার্সন থাকেন, ওনাদেরকে এত কিছু বলার দরকার নেই। তখন আমরা থেরাপিউটিক প্রিভিলেজ হিসেবে সেটা আমরা গোপন করি ওনাদের কাছ থেকে, অথবা দেখা যায় ওনাদের গার্জিয়ানকে বলি, ক্লোজ রিলেটিভদের বলি। এরকম যেমন ম্যালিগনেন্সি, এটা বললে ধরা যেতে পারে খুবই কষ্ট পেতে পারে, অথবা কেউ কেউ সুইসাইডও করে। এরকম আনএভয়েডেবল ফ্যাটাল লেশন, এগুলো বলা যাবে না। আচ্ছা, এবার আসেন কয়েকটা টপিক যেটা বাংলায় বুঝিয়ে দিই একদমই। লোকো প্যারেন্টিস। লোকো প্যারেন্টিস কি, ইমার্জেন্সি, কোনো চিলড্রেনের কোনো ইমার্জেন্সি হয়েছে, তখন তার প্যারেন্ট বা গার্জিয়ান যদি নট অ্যাভেলেবেল থাকে, যেমন ধরেন স্কুলে তখন হচ্ছে পার্সন ইন চার্জ অফ দ্য চিলড্রেন, যেটা হচ্ছে স্কুল টিচার, তার কাছ থেকে আমি আমার কনসেন্টটা নিব, এটাকে বলা হয় লোকো প্যারেন্টিস। তারপর হচ্ছে ইনফর্মড রিফিউজাল। আমার যেমন ইনফর্মড কনসেন্ট আছে, ইনফর্মড রিফিউজালও আছে। উনি হচ্ছে রিফিউজ করতে পারে, ইনফরমেশন সব দিলাম, দেওয়ার পর উনি রিফিউজ করলেন, তাহলে হচ্ছে সে ইনফর্মড রিফিউজাল। তারপর হচ্ছে দেখেন কোন সময় স্পাউসের কনসেন্ট নেওয়া লাগে, এটা একটু পড়ে দেখেন কোন সময় স্পাউসের কাছ থেকে নেবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এটা একটা ইম্পর্টেন্ট, যে রিলেশন অফ কনসেন্ট অ্যান্ড মেডিকো লিগাল কেসেস, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, যে কখন আসলে কনসেন্টটা নেওয়া লাগছে ফরেন্সিক মেডিসিনে। যে মেডিকো লিগাল অটোপসির সময় কোনো কনসেন্ট নেওয়া লাগে না, তবে ক্লিনিক্যাল অথবা প্যাথোলজিক্যাল অটোপসির কজ যখন যখন টাইপস পড়বেন তখন এগুলো জানেন। মেডিকো লিগাল বলতে যেটা হচ্ছে আপনার যে লিগাল কেস, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো মার্ডার, কোনো সুইসাইড, এগুলোর ক্ষেত্রে আপনার কনসেন্ট নেওয়ার দরকার নেই। বডি আসলে আপনার লয়ের আন্ডারে, আপনার দেশ যে আইন করে দিয়েছে তার আন্ডারে আপনার অটোপসি করতে হবে। এই ক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না, মানে তার গার্জিয়ানও বাধা দিতে পারবে না, তার রিলেটিভও বাধা দিতে পারবে না, আপনার করতেই হবে। ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল অটোপসি, এটা হয় হচ্ছে কোনো হসপিটালে যখন কোনো ইলনেসের কারণে ডেথ হয় তখন একটা অটোপসি করার সিস্টেম আছে, কারণ কজ অনেক সময় জানা যায় না, আমরা পড়েছিলাম যে কজ অনেক সময় সাডেন ডেথে জানা যায় না, তখন আমরা এরকম প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল অটোপসি করি। সেই ক্ষেত্রে অবশ্যই কনসেন্ট নিয়ে রাখবে তার গার্জিয়ানদের কাছ থেকে, রিলেটিভদের কাছ থেকে। তারপরে কোনো ভিকটিমের মেডিকো লিগাল, যদি আপনার যে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনে পড়েছি যে কোনো সেক্সুয়াল ভিকটিম, অ্যাক্টের ভিকটিম অথবা কোনো ভায়োলেন্সের ভিকটিম, তাদের কাছ থেকে অবশ্যই আপনার নিতে হবে ভিকটিমের কাছ থেকে। তবে অ্যাকিউজডের কাছ থেকে নেওয়া লাগে, কিন্তু যদি না দেয়, দেখেন যদি না দেয় সেই ক্ষেত্রে আপনি ওর কনসেন্ট ছাড়াই এক্সামিনেশন করবেন, কারণ সে আপনার এখানে হচ্ছে অন দ্য রং সাইড, তার কাছ সে আবার রিফিউজ করার কোনো অধিকার তার নাই, তা আপনি তার কাছ থেকে এক্সামিনেশন করবেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বলা আছে সাবস্টিটিউটেড কনসেন্ট। এখানে হচ্ছে যে আরেকজন যে প্রক্সি দিয়ে ফেলেন, সেটাই হচ্ছে আপনার সাবস্টিটিউটেড কনসেন্ট। আচ্ছা, এরপরে দেখেন লাস্ট টপিক আজকের, ইউথেনাসিয়া, মার্সি কিলিং। ইউথেনাসিয়া হচ্ছে সংজ্ঞাটা আগে জানবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ধরেন যে 5 স্টার রিটেনে আসতেই পারে, ভাইবাতে ধরবেই, এরকম একটা জিনিস, যেটা হচ্ছে প্রডিউসিং অর গ্র্যান্টিং পেইনলেস ডেথ অফ এ পারসন সাফারিং ফ্রম হোপলেসলি ইনকিউরেবল অর পেইনফুল ডিজিজ। একটা পারসন অনেকদিন ধরে অনেক পেইন পেইন আলা একটা ডিজিজে ভুগছে। ধরেন যে পেইন আলা ডিজিজ যদি বলি, অনেক আপনার কোনো ক্যান্সার, সেটা হচ্ছে কম্প্রেস করছে অনেক দিন ধরে কোনো নার্ভকে, কোনো জয়েন্টের কোনো ক্যান্সার, অনেক এগুলো অনেক পেইন থাকে, অনেক ধরন পেইন আলা বেশি পেইনফুল ডিজিজ, অথবা কোনো ইনকিউরেবল যেটার কোনো কিওরই এখন তৈরি হয়নি, কোমায় চলে গেছে পেশেন্ট, সেই ক্ষেত্রে হতে পারে যেটা ইনকিউরেবল ডিজিজ। তারপরে লকড ইন আই সিনড্রোম আমরা বলেছিলাম, সেগুলো ইনকিউরেবল ডিজিজ, এটা আসলে এখান থেকে পেশেন্ট ফেরত আসবে না। তারপরে হচ্ছে র্যাবিস কিন্তু 100% ফ্যাটালিটি, কুকুরের কামড় খেয়ে যদি সেটা মানে আপনার সাইন সিমটম ডেভেলপ করা একবার শুরু করে, তাহলে সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এই ক্ষেত্রে আমরা ইউথেনাসিয়া বা মার্সি করে কিলিং করে ফেলার একটা সিস্টেম আছে, যেটা কোনো কোনো দেশে লিগাল, কোনো আর ম্যাক্সিমাম দেশে ইললিগাল এখনো। যেমন দেখেন আপনারা টাইপস, মোডের উপর ডিপেন্ড করে কিছু টাইপ, উইলের উপর ডিপেন্ড করে কিছু টাইপ। মোড বলতে অ্যাক্টিভ ইউথেনাসিয়া, প্যাসিভ ইউথেনাসিয়া। অ্যাক্টিভ বলতে আমি ডিরেক্টলি কজ করছি ওনার এই পেইনফুল ডেথের মৃত্যুর কাছ থেকে মৃত্যুটা ঘটানো, পেইনফুল কোনো
ডিজিজে ভুগছে তাকে মৃত্যু ঘটাবো পজিটিভলি, অ্যাক্টিভলি। যেমন হচ্ছে লার্জ ডোজ অফ ড্রাগ দিব, যেমন ওপিওয়েড। ওপিওয়েডটা হচ্ছে আপনার ব্যথার কমানোর ওষুধ, ব্যথাটাও কমবে এবং ওপিওয়েড অবশ্যই ব্রেইনটাকেও ডিপ্রেস করে, এবং আমি যদি লার্জ ডোজে দিই ব্রেইনটা একদম শাটডাউন হয়ে যাবে। এইভাবে আমি মৃত্যুবরণ করলাম, কারণ এটা অ্যাক্টিভলি করা হলো, অ্যাক্টিভলি পজিটিভ ইউথ্যানাসিয়া। প্যাসিভলি বলতে ধরেন যে কোমায় আছে, তাকে হচ্ছে লাইফ সাস্টেইন করার জন্য ভেন্টিলেটরের আন্ডারে রাখা লাগে, হার্ট লাং মেশিনের মাধ্যমে পাম্প করা লাগে হার্ট। তো সেটা যদি আমি খুলে দিই, এখানে আমি কিন্তু অ্যাক্টিভলি কজ ঘটাচ্ছি না, বাট জাস্ট খুলে দেওয়া, ডিসকন্টিনিউ করার কারণে তখন উনি মারা যাচ্ছেন। এটা প্যাসিভ বা নেগেটিভ ইউথ্যানাসিয়া। এবার দেখেন উইলের আন্ডারে কিভাবে ভাগ করা হচ্ছে, ভলেন্টারি, ইনভলেন্টারি, নন ভলেন্টারি। ভলেন্টারি, একজন পার্সন বুড়ো হয়ে গেছে, অনেক দেশে এরকম আছে সিস্টেম যে বেঁচে থাকার ইচ্ছা থাকে না লাস্টের দিকে গিয়ে, এগুলো সমস্যা। এখন এই সমস্যাটার সমাধানের জন্য দেখা যায় যে অনেকেই সুইসাইড করে ভলেন্টারিলি, সেটা হচ্ছে ভলেন্টারি ইউথ্যানাসিয়া, যেটার আরেকটা নাম আছে দেখেন। ভলেন্টারি ইউথ্যানাসিয়ার আরেকটা নাম না, মানে ওইটাই, ওই জিনিসটাকে আরেকভাবে বলে যে হচ্ছে অ্যাসিস্টেড সুইসাইড। অ্যাসিস্টেড সুইসাইড, ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড। ফিজিশিয়ানরা এসে আপনার ওষুধ দিয়ে যায়, মরফিন থাকে, এই যে মরফিন বা সিমিলার টাইপ অফ ড্রাগ, এটা খেয়ে ওনারা মারা যেতে পারেন। এটা বৃদ্ধ বয়সে বিভিন্ন যে ডেভেলপড কান্ট্রিতে এই সমস্যাগুলো দেখা যায় আসলে। ইনভলেন্টারি ইউথ্যানাসিয়া, অ্যাগেনিস্ট দ্য উইল অফ আ পার্সন, যদি তাকে মেরে ফেলা হয়, ইউথ্যানাসিয়া করা হয়। দেখা যাচ্ছে যে এমন একটা সমস্যা, যখন ধরেন যে কনজেনিটাল অ্যানোমালি নিয়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে এটা ওই বাচ্চার কোনো উইল ছাড়াই তাকে মেরে ফেলা হচ্ছে, কারণ ওর লাইফ সাস্টেনেবল না। আর যদিও সাস্টেনেবল হয়, খুবই ডিফিকাল্ট লাইফ। আর নন ভলেন্টারি বলতে ওই যে আপনার উইশ করতে পারবে না, যেমন হচ্ছে যে নন ভলেন্টারি, কোমাতে চলে গিয়েছে, ইররিভার্সিবল কোমা চলে গিয়েছে, তখন তো সে কোনো আপনার ইচ্ছা করতে পারবে না যে আমি মরতে চাই, সেইটা হচ্ছে নন ভলেন্টারি। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইনালি এটা দিয়ে শেষ করব, অ্যাক্টিভ এবং প্যাসিভ ইউথ্যানাসিয়ার মধ্যে পার্থক্য কি। এক কথায় অ্যাক্টিভ বলে আপনি নিজের থেকে করছেন, আর প্যাসিভ বলতে এটা হচ্ছে আমি মানে আপনার কজকে, কজ, এই দেখেন এখানে আপনি কজ অফ ডেথ, মানে আপনার মরফিন দেওয়ার কারণে সে মারা যাচ্ছে, আর এখানে আপনি ডিসকন্টিনিউশন অফ দ্য আপনার হার্ট লাং মেশিন বা ডিসকন্টিনিউশন অফ দ্য অক্সিজেন সাপ্লাই করার মাধ্যমে মারা যাচ্ছে, তাহলে এটা একটা প্যাসিভ কেস। তাই একই ধরনের এটা। আবার পরেরটা প্রিন্সিপালে বলা হচ্ছে কমিশন, অ্যাক্ট অফ কমিশন, আর এখানে বলা হচ্ছে অ্যাক্ট অফ অমিশন, এখানে অমিট করছি, এখানে কমিট করছি। তারপরে ক্যারেক্টারিস্টিক ফিচারের আন্ডারে দেখেন, এখানে বলা হচ্ছে ইউজিং মেজার্স দ্যাট উড হ্যাস্টেন দ্য ডেথ, যেটাকে ফ্যাসিলিটেট করে ডেথকে। আর হচ্ছে নট ইউজিং মেজার দ্যাট উড ডিলে দ্য ডেথ, উল্টো কথা। এই তিনটা একই টাইপের কথা, আরও ঘুরিয়ে ফিরিয়ে বলা। এত ডিটেলস আপনাদের এখানে লাগে না, এখান থেকে মেইনলি প্রসিডিওরটা দেখেন। এখানে বলছে যে লিথাল ডোজ অফ ওপিয়াম বা বারবিচুরেট বা সোডিয়াম থায়োপেন্টাল, থায়োপেন্টাল সোডিয়াম ইউজ করে। থায়োপেন্টাল সোডিয়াম বারবিচুরেট একই জিনিস, মানে বারবিচুরেটের একটা নাম হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। এটা হচ্ছে আপনার সেডেটিভ হিসেবে ইউজ করা হয়, সেডেটিভ বা হচ্ছে আপনার ঘুম পাড়ানোর ওষুধ এক কথায় আপনার বারবিচুরেট। আর বারবিচুরেটের অনেকগুলো টাইপ আছে, আপনার ফার্মাকোলজি পড়বেন, তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম থায়োপেন্টাল সোডিয়াম। থায়োপেন্টাল সোডিয়াম হচ্ছে আপনার অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে ইউজ করে, অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে ইউজ করে। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে যে ঘুম পাড়ানোর ওষুধ ব্রেইনকে ডিপ্রেস করে, অ্যানাস্থেশিয়া ইউজ করে, তার মানে এটা যদি একটু বেশি ডোজে দিই সেই ক্ষেত্রে একদমই ব্রেইন শাটডাউন করবে। আর ওপিয়ামও আমরা বলছি ব্যথার ওষুধ, সেটাও ব্রেইনকে ডিপ্রেস করে বন্ধ করে দেবে। এইটাই দেখেন কোথায় কোথায় অ্যাক্টিভ ইউথ্যানাসিয়া আপনার লিগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, কলম্বিয়া, কানাডা, এটা একটু মনে রাখবেন। আর সুইজারল্যান্ডে বর্তমানে লেটেস্টলি সুইজারল্যান্ডেও কিন্তু করেছে। সুইজারল্যান্ডে একটা দেখবেন, একটু সার্চ দিয়ে দেখেন, আর্টিকেল পাবেন, একটা ডেথ চেম্বার বলতে একটা জিনিস তৈরি করেছে, যে আপনার একটা গ্যাস দিবে, মানে একটা কফিনের মতো কাঁচ দিয়ে থাকবে, কাঁচ দেওয়া উপরে, ওটার মধ্যে গ্যাস এসে আপনার গ্যাস চেম্বারের ওই গ্যাসটা আস্তে আস্তে ঘুম পাড়িয়ে মৃত্যুবরণ করাবে। এটা কিন্তু এখন সুইজারল্যান্ডে চালু করেছে দেখলাম। আর দেখেন প্যাসিভ ইউথ্যানাসিয়াটা ইন্ডিয়াতে আর কিছু স্টেট অফ ইউএসএ তে চালু আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে আমাদের আইটেম দুটো শেষ হলো, মোটামুটি দুটো ইন্ট্রোডাকশন এবং হচ্ছে ডেথ, এটা শেষ হলো। পরবর্তী দিনে আমরা হচ্ছে পোস্টমর্টম চেঞ্জ এটা পড়ে ফেলবো। পোস্টমর্টম চেঞ্জ পড়ে ফেললে ওই চ্যাপ্টারটা আর কিছু টপিক বাদ থাকবে, সেটা পরের সপ্তাহে ইনশাল্লাহ বা এই সপ্তাহে কোনো একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ শেষ করে ফেলবো।